উপন্যাস সাজের মায়া পর্ব সংখ্যা ১২। বিমানের সরু দরজা পেরিয়ে বাইরে বেরোতেই হালকা গরম আর আর্দ্র বাতাস মুখে এসে লাগলো। বিদেশের ঠান্ডা শুষ্ক আবহাওয়ার পর এই উষ্ণ বাতাসটা অদ্ভুতভাবে পরিচিত মনে হলো। টার্মিনালের ভেতরে ঢুকতেই চারপাশের ব্যস্ততা যেন আরো স্পষ্ট হয়ে উঠল। বড় বড় কাচের দেয়াল দিয়ে আলো ঢুকছে, মেঝেতে চকচকে প্রতিফলন তৈরি করছে। ট্রলি ঠেলার শব্দ, মানুষের কথাবার্তা সব মিলিয়ে একটা জীবন্ত পরিবেশ চারিপাশে। ঘোষণার মাইকে মাঝে মাঝে ভেসে আসছে বিভিন্ন ফ্লাইটের নাম। অ্যাটেনশন প্লিজ, ফ্লাইট অ্যারাইভাল। মানুষের ভিড়ের মাঝখান দিয়ে ধীরে ধীরে এগুতে লাগলো রাহাত। এক হাতে হুইল চেয়ারের হাতল শক্ত করে ধরে আছে, অন্য হাতে নিজের ছোট ব্যাগটা। তার চোখ বারবার মায়ের মুখের দিকে চলে যাচ্ছে। মায়ের চুলে সাদা রং আরো স্পষ্ট হয়ে উঠেছে, চোখের নিচে ক্লান্তির চাপ। হঠাৎ করেই তার মনে পড়ল ছোটবেলার একটা দৃশ্য। স্কুলে যাওয়ার সময় মা প্রতিদিন দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, ব্যাগটা ঠিক করে দিতেন, কখনো চুলে হাত দিয়ে বুলিয়ে দিতেন। আজ যেন সময় উল্টো হয়ে গেছে। আজ সেই মায়ের পাশে দাঁড়িয়ে আছে, রক্ষকের মতো। হঠাৎ খেয়াল করলো চোখ জ্বালা করছে তার। বাবা মারা গেছে সে যখন খুব ছোট। তারা ভাই বোনেরা বাবাকে তেমন একটা পায়নি বলতে গেলে। মাই তাদের আগলে মানুষ করেছে। তার মামারা কত জোর করেছে মাকে অন্য জায়গায় বিয়ে দিতে, কত বলেছে গোটা জীবন পড়ে রয়েছে বাচ্চাদের তারা মানুষ করবে। কিন্তু তার মা রাজি হয়নি। ছেলে মেয়েগুলোকে আঁকড়ে গোটা একটা জীবন পাড়ি দিল। ইমিগ্রেশনের লাইনে তাদের আলাদা ব্যবস্থা করা হয়েছে। একজন কর্মী তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসতেই রাহাত মাথা নেড়ে ধীরে ধীরে এগিয়ে গেল। মাঝে মাঝে মানুষজন একটু থেমে তাকাচ্ছে, হয়তো হুইল চেয়ারে বসা ক্লান্ত নারীটাকে দেখে, অথবা ছেলেটার নীরব যত্ন দেখে। সব প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগলো। তারপর তারা পৌঁছালো আগমনী লাউঞ্জের দিকে। সামনের বিশাল কাচের দেয়ালের উপাশে দেখা গেল অপেক্ষমান মানুষের ঢল। কেউ ফুল হাতে দাঁড়িয়ে আছে, কেউ অধীর হয়ে ফোনে কথা বলছে, কেউ আবার উত্তেজনায় বারবার ভিড়ের দিকে তাকাচ্ছে। কেউ হয়তো প্রিয় মানুষকে অনেকদিন পর দেখতে যাচ্ছে, কেউ হয়তো নতুন কোনো জীবনের শুরু করতে এসেছে। এই কোলাহলের মাঝেও রাহাতের চারপাশটা যেন অদ্ভুতভাবে নীরব লাগলো। তাদের জন্য কেউ দাঁড়িয়ে নেই। কে থাকবে? কে আছে তাদের? দীর্ঘশ্বাস ফেলে একটু নিচু হয়ে মায়ের কানে বলল, মা, আমরা দেশে ফিরে এসেছি। মায়ের চোখ জোড়া কেমন চিকচিক করছে, খুশিতে জলমলে হয়ে গেছে। ঠোঁটের কোণে খুব সামান্য একটা হাসি ফুটতে, সেই হাসিটা দেখে রাহাতের বুকের ভেতর হঠাৎ একটা শক্ত অনুভূতি জেগে উঠল। বিদেশের বড় বড় হাসপাতাল, নামী ডাক্তার, সব জায়গায় ঘুরেছে তারা। ডাক্তাররা বলেছে সময় লাগবে, ধৈর্য লাগবে, হয়তো পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে। সে অবশ্য ভাবতেই পারেনি তার মাকে জীবিত ফেরত আনতে পারবে। ডাক্তাররা অবধি আশা ছেড়ে দিয়েছিল। সৃষ্টিকর্তার অশেষ রহমতে সে হুইল চেয়ারের হাতলে হাতটা আরো শক্ত করে ধরল। তারপর ধীরে ধীরে কাছের বিশাল দরজার দিকে এগুলো। একপাশে সাইড করলো হুইল চেয়ার, এগিয়ে এলো মায়ের সামনে। রাহাতের মা রানী বেগম খানিক জিজ্ঞাসু চোখে তাকালেন ছেলের দিকে। এখানে থামার কারণ জানতে চাইলো হয়তো। রাহাত হাঁটু ভেঙে বসলো মায়ের সামনে, মৃদু হেসে বলল, তোমার বৌমাকে খবর দেই, আমরা ফিরেছি। তোমার চক্করে তাকে তো ভাসিয়ে দিয়েছিলাম, সে বোধহয় চিন্তায় অস্থির। রানী বেগম হাসে, ছেলের অস্থিরতা দেখেছে সে। মেয়েটাকে সে বড্ড ভালোবাসে। দূরে গাড়ির হর্ন শোনা যাচ্ছে, ট্যাক্সির সারি দাঁড়িয়ে আছে, মানুষজন ব্যস্ত পায়ে ছুটে যাচ্ছে। রাহাত একবার আকাশের দিকে তাকালো। আকাশ দারুণ মেঘলা, বৃষ্টি নামলো বলে। পকেট থেকে ফোন বের করে কাঙ্ক্ষিত নাম্বারটাতে ডায়াল করলো। দুবার রিং হয়ে কেটে গেল ফোন। রাহাত চোখ মুখ কুঁচকে তৃতীয়বার কল করলো। এবার অবশ্য ফোন রিসিভ হলো। তিতির ঘুমাচ্ছিল। জ্বর এখন খানিকটা বেড়েছে। পিরিয়ডের সময় এমনিতেও সে ব্যথায় বিছানা ছেড়ে উঠতে পারে না। ব্যথায় জ্বর এসে যায়। তার উপর বৃষ্টিতে সারা রাত ভিজেছে। এত মানসিক চাপ, শরীরটা একদম দুর্বল হয়ে আছে। আধো অন্ধকার রুম, একটি মাত্র নীল ডিম লাইট জ্বলে আছে। কম্বলে নাক অব্দি ঢেকে রাখা মেয়েটার। বালিশের পাশ থেকে হাতড়ে ফোনটা হাতে নিল। সরু চোখে তাকালো। আননোন নাম্বার। ফোনটা কানে ঠেকালো। হ্যালো, কে বলছেন? কতদিন পর সেই কণ্ঠস্বর শুনল সে। রাহাতের মুখে প্রশান্তি ছেয়ে গেল। আবেশে চোখ বুজে ফেলল। ধীর গলায় ডাকলো, পরি। চিরচেনা সেই কণ্ঠস্বর। এই নামে তাকে কে ডাকে সে খুব ভালো করে জানে। বুকের ভিতরটা ছেদ করে উঠল। চমকে ফোনের স্ক্রিনে তাকালো। ফোন কানে ঠেকিয়ে বিস্ময় গলায় বলল, রাহাত ভাই। রাহাত ভাই, আপনি কোথায় ছিলেন এতদিন? রাহাত এক বুক জ্বালা করছে। কতগুলো দিন এই কণ্ঠ শোনার জন্য অস্থির হয়েছিল সে। পাগলের মতো সময় গুনেছে।
মেয়েটার উদ্বিগ্ন কণ্ঠস্বর বুকটা ছটফট করছে এক নজর চোখে দেখা দেখতে। মেয়েটার কণ্ঠে চিন্তার চাপ স্পষ্ট। রাহাত নরম গলায় বলল, সরি পরি, খুব সরি। আমাকে অনেক খুঁজেছো, তাই না? চিন্তা করেছো? আপনাকে আমি অসংখ্যবার কল করেছি, কতবার তার হিসেব নেই। সকাল বিকাল আপনাকে পাইনি। আমি এখানে এসে ফোনটা হারিয়ে ফেলি। ওই সময় মায়ের অবস্থাও খুব খারাপ ছিল। মাকে নিয়ে এত বাজে অবস্থায় ছিলাম যে তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। একা সব দিক সামলাতে হতো। দেশে ফেরা মাত্র তোমাকে কল করেছি। এখনো এয়ারপোর্টেই দাঁড়িয়ে আছি। রাহাতের উত্তেজিত কণ্ঠস্বর স্থির হয়ে শুনল তিতির। লোকটার গলা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। এতদিন পর তার সাথে কথা বলতে পারার উচ্ছ্বাস, তাকে কৈফিয়ত দিতে পারার উচ্ছ্বাস। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। ধীর গলায় বলল, আন্টি কেমন আছেন এখন? রাহাত স্থির রইল। এক নজর দেখল মায়ের দিকে। মলিন হলো চেহারা। মা প্যারালাইজড। খানিক দম নিল। তিতির সান্ত্বনাসূচক কিছু বলার আগেই আবার উত্তেজিত কণ্ঠ শুনতে পাওয়া গেল রাহাতের। মা তোমাকে আমার বউ করে আনার জন্য ছটফট করছে। বারবার বলছে মৃত্যুর আগে একবার তোমাকে। তিতির বুকের ভিতর কেউ হয়তো ছুরি দিয়ে আঘাত করলো। থামিয়ে দিল রাহাতকে। রাহাত ভাই, আমার আপনার সাথে। রাহাত বোধহয় খেয়ালই করলো না তিতির কি বলতে চাইলো। কালই আমরা যাব তোমার বাড়িতে, তোমার হাত চাইতে। মা তো অস্থির হয়ে গেছে। শরীরটা খুব খারাপ। শেষ ইচ্ছেটা দ্রুত পূরণ করে দিতে চাই আমি মায়ের। তোমাকে বউ করে এনে মাকে একবার শেষ দেখে দেখিয়ে দিতে চাই। না হলে মা মরে গেলেও শান্তি পাবে না। তার খুব শখ তোমাকে বউ করে আনার। তিতিরের অস্থিরতা বাড়ছে। রাহাতকে সত্যিটা না জানালে বড্ড দেরি হয়ে যাবে। কাল যদি রাহাত ভাই বাড়িতে আসে একটা কেলেঙ্কারি ঘটবে। চন্দ্রদেওয়ান নিশ্চয়ই অপরাধবোধে ভুগবেন। তাছাড়া রাহাত ভাইও কেমন রিয়েক্ট করবে। তিতির অধৈর্য গলায় বলে, আমার কথাটা শুনুন। ফোনের বেশ শব্দ হচ্ছে এখন। এয়ারপোর্টের এদিকটায় আকাশ ভেঙে বৃষ্টি নেমে পড়েছে। সম্ভবত নেটওয়ার্কও পাচ্ছে না। রাহাত অসহ্য শব্দে কান থেকে ফোন বেশ খানিকটা সরিয়ে নিল। তিতিরের কথা কিচ্ছু শোনা যাচ্ছে না। চেঁচিয়ে বলল, নেটওয়ার্ক সমস্যা করছে তিতির, শুনতে পাচ্ছি না। হ্যালো পরি, শুনছো? তিতির অবশ্য শুনতে পাচ্ছে। রাহাত আরো কিছু বলার আগে সে তার কথা দ্রুত শেষ করতে চাইল। আমি কথা রাখতে পারিনি রাহাত ভাই। আমার বিয়ে হয়ে গেছে। আমাকে ক্ষমা। একটা কথাও শুনতে পেল না রাহাত। বৃষ্টির শব্দে কিছু শোনা যাচ্ছে না। তার উপর নেট প্রবলেম তো আছেই। এক হাতে হুইল চেয়ার পিছিয়ে নিল খানিকটা। বৃষ্টির ঝাপটা আসছে। ফোন জুড়ে কানে চেপে ধরল। উচ্চ গলায় বলল, পরি কিচ্ছু শুনতে পাচ্ছি না। বৃষ্টি নামছে আবার। অনেক রাত হয়েছে, ঘুমাও কেমন? আর একদম কাল তোমার বাসায় দেখা হচ্ছে। রাখি কেমন, ভালোবাসি পরি। তিতির কিচ্ছু বলতে পারল না গুছিয়ে। যা বলেছে রাহাত তার এক বর্ণও সে শুনতে পায়নি। তা সে খুব ভালো করেই বুঝতে পারল। কি করবে এখন সে? রাহাত কাল বাড়িতে যদি আসে। অস্থির হাতে ফোন লাগালো তোমার নাম্বারে। ঘড়ি দেখলো। রাত হয়েছে বেশ, 11:15। এখন তোমাকে আসতে বলা কেমন দেখায়। তোমার ফোন ধরলো সাথে সাথেই। তিতির কখনো তাকে কল করে না, যা কথা হয় মেসেজেই। হঠাৎ ফোনে সেও ভড়কে গিয়েছে। ঠিক আছিস? জ্বর কমেছে? আসতে পারবে একবার? এখন? আর্জেন্ট। তুই এগিয়ে মেন দরজায় দাঁড়া। ভয় লাগে আমার, আসছি। দাঁড়া, নয়ন ভাইকে পাঠাই। অপেক্ষা কর। এটাই চাচ্ছিলাম। তিতির হেসে ফেলে। সে জানতো তমা এটাই চাচ্ছে। পাশাপাশি বাড়ি। এই গেট পার হয়ে আসতে তমা মোটেই ভয় পায় না। এর আগেও বহুবার এসেছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তিতির। ঘর থেকে বেরিয়ে সোজা এগিয়ে গেল নয়নের রুমের দিকে। এশান সবই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে বেরিয়েছে। রাতে হট শাওয়ার না নিলে তার ঘুম হয় না। দরজাটা খোলা। রুমটা তার পরিষ্কার করা হয়েছে। তিতির রুমে আসেনি। ঈশান দীর্ঘশ্বাস ফেলে। হাত বাড়িয়ে টি-শার্ট নিতেই চোখ চাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা তিতিরের দিকে। কপাল কুঁচকে ফেলে। ওদিকে নয়নের রুম। দ্রুত টি-শার্ট গায়ে জড়িয়ে ট্রাউজারখানা পরে নেই। দরজার কাছে যেতেই শব্দ পায় তিতিরের নয়নের কথোপকথন। একটু এগিয়ে নিয়ে আসবেন তোমাকে? এত রাতে? আমার একা থাকতে ভয় করছে। ওকে আসতে বলেছি তাই। নিশি নুরিকে ডেকে দেই? না, আপুরা ঘুমিয়েছে, তোমাকেই দরকার। ঘরে যা, আমি নিয়ে আসি গিয়ে। তিতির মাথা নাড়ে। নয়ন দ্রুত পায়ে নেমে যায় নিচে। তিতির ঘুরতেই সামনে পড়ে ঈশানের। গায়ে কালো টি-শার্ট, সাদা ট্রাউজার। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দরজায় ঠেস দিয়ে দাঁড়ানো। চুলগুলো ভেজা। টপ টপ করে পানি পড়ছে। শাওয়ার নিয়েছে নিশ্চয়ই। স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার ওই দিকে। তিতির নিজের বুকের ভিতর কম্পন অনুভব করল। কাপা পায়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে গম্ভীর কণ্ঠের ডাক কানে আসে। ঘরে আয়। ঘরেই তো যাচ্ছি। পরিবার ধরে বেঁধে বিয়ে করিয়েছে, আলাদা ঘরে থাকতে। তিতির পিছন ফিরল না, ঠায় দাঁড়িয়ে রইল।
জানছে কে? সবাই ঘুমাচ্ছে। কেউ না জানলেই তো হলো। পাকনামি করবি না। সকালে দেখে ফেললে কি করবি? আমি সকালে জলদি উঠি। তাছাড়া অত সকালে কেউ উপরে আসে না। দেখার চান্স নেই। তিতির দ্রুত পায়ে এগিয়ে যায় নিজের কামরার দিকে। ঈশান বিরক্ত হয়ে তিতিরের একের পর এক যুক্তিতে রাগ উঠে যাচ্ছে তার। ঝটপট শক্ত করে চেপে ধরে হাতে হ্যাঁচকা টানে নিজের দিকে আনে। সমস্যা কি আপনার? যখন তখন গায়ের জোর দেখান। সীমায় থাকবেন বলেছি আপনাকে আমি। সরু চোখে মাথা নিচু করে তিতিরের মুখ পানে তাকিয়ে রই ঈশান। শরীরটা বেশ গরম এখনো। একদিনের জ্বরে মুখের দিকে তাকানো যাচ্ছে না। ফর্সা মুখটা রক্তিম হয়ে আছে। ফালতু কথা না বলে ঘরে আয়। তিতির রীতিমতো হাত ছাড়ানোর জন্য ছটফট করছে। ঈশান উল্টো শক্ত করে চেপে আছে। তমা আসছে, আমার রুমে শুভ আমি। আমি দায়িত্ব নিলাম, কেউ জানবে না। আমরা আলাদা ঘুমাই, ছাড়ুন এবার। সিঁড়িতে হঠাৎ পায়ের আওয়াজে তিতিরকে টেনে হুড়মুড়িয়ে নিজের ঘরে ঢুকলো ঈশান। রিক্তা দেওয়ান নয়নের খাবার নিয়ে উপরে আসছেন। এদিকে দুজন লেপ্টে দাঁড়িয়ে আছে দেয়ালের সাথে। ঈশানের দুহাত তিতিরের মাথার দুপাশে। তিতির কাচুমাচু করে দাঁড়ালো। বুকটা ধুকধুক করছে। চোখ রাঙালো ঈশানকে। সরুন বলছি। ঈশান সরল না। তোমাকে আসতে বলেছিস কেন? দরকার আছে। কে কল করেছিল তখন? তিতির বড় বড় চোখে তাকাই। অবাক হই। আপনাকে কে বলল? কে করেছিল সেটা বল। বলবো না। থাপ্পড় খাবে। দুহাতে সরিয়ে দিতে চাইল ঈশানকে। কঠিন গলায় বলল, বলেছিলাম আমাকে দুর্বল না ভাবতে। যা বলবেন যা করবেন মুখ বুজে মেনে নেওয়ার মতো দুর্বল আমি নই, সরুন। তিতির, চেঁচাবেন না। আমাকে আমার মতো চলতে দেবেন বলেছিলেন। একবেলায় ভুলে বসে আছেন। শুনেছিলাম ভদ্রলোকের এক কথা। দেওয়ান সাহেবের ক্ষেত্রে সেই কথাটা তো বেশি ফলা উচিত। অথচ আপনি তো দেখছি বেলায় বেলায় রং বদলান। ঈশানের চোখ মুখ রক্তলাল হয়ে গেছে রাগে। মেয়েটার মুখে লাগাম নেই। যা খুশি বলতে থাকে। এক হাতে শক্ত করে চেপে ধরল গাল। তোকে আমি। ঈশান। দরজায় রিক্তা দেওয়ানের গলা পেয়ে ঝট করে ছেড়ে দিল তিতিরকে। ছলছল চোখ ঘুরে দ্রুত হাতে মুছল মেয়েটা। ঈশান গলা উঁচুল। মেজুমা, এসো। হাতের কফির ফ্লাক্স নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো সে। বাড়িয়ে ধরল ঈশানের দিকে। এটা রাখ। তিতিরকে দিস। মেয়েটার প্রচন্ড গলা ব্যথা। এটা খেলে আরাম লাগবে। ঈশান মৃদু হেসে হাত বাড়িয়ে হাতে নেই। রিক্তা চলে যেতেই দ্রুত পায়ে পাশ কাটিয়ে বেরিয়ে যায় তিতির। দ্রুত হুড়মুড়িয়ে বেরিয়ে যাওয়া তিতিরকে খেয়াল করলো ঈশান। ইচ্ছে করে আটকালো না। আটকাতে গেলে মেয়েটা উল্টো চেঁচামেচি করবে। দরকার কি? শান্ত থাকুক কিছুদিন। দূরে থাকুক তার কাছ থেকে। এখন অসময়ে তার কাছে আসা মানে ধ্বংস নিশ্চিত। ঈশান দীর্ঘশ্বাস ফেলে হাতের ফ্লাস্কটার দিকে তাকায়। দরজা চাপিয়ে টেবিলে রেখে এসে বসে বিছানায়। ল্যাপটপটা চালু করে। বেশ কিছু মেসেজ নোটিফিকেশন এসেছে। চেক করা দরকার। পরশুদিন থেকে রমজান। তার মানে তিতিরের ছুটি আর মাসখানেক। তারপর তারপর কি করবে সে? তিতির তো তখন হোস্টেলে চলে যাওয়ার বায়না করবে। তখন সে কি করবে? একরাশ চিন্তা মাথায় হানা দিচ্ছে। নিশি নুরির মতো তিতিরকে এখানেই রাখা দরকার। এতদিন বিষয়টা গুরুত্ব না বুঝলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। কিন্তু সে যা করেছে তারপর মেয়েটা তার কথা মেনে বাধ্য মেয়ের মতো এখানে থাকতেই মোটেই চাইবে না। ঈশান চোখ বুজে। অশান্তি লাগছে, অস্থির লাগছে। তিতিরের সাথে এখন বোনদের নিয়েও হাজার একটা চিন্তা মাথায় ঘোরাঘুরি করছে। সে যেটা ভাবছে সেটা যদি সত্যিই, তাহলে শক্তপোক্ত মান মানসিকতার ঈশান আশার দেওয়ান স্বয়ং অসহায় হয়ে যাবে। হাতে ফোনের ফ্ল্যাশ জেলে নিজের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে তমা। পাশে তার মা দাঁড়িয়ে অপেক্ষা করছে নয়নের জন্য। যতই পাশের বাড়ি হোক না কেন, এত রাতে মেয়েটাকে একা কিভাবে যেতে দেবে? নয়নকে সামনের বাগানের গেট খুলে এগিয়ে আসতেই এক প্রকার ছুটে গেল তমা। তমার মা তানিয়া আর চোখে তাকিয়ে হাসলেন। মেয়ে তার বন্ধুর মতো। নয়নের প্রতি মেয়ের ভালোবাসা মেয়েটা তার কাছে স্বীকার করেছে বহু আগে। নয়ন ভালো ছেলে, ভদ্র ছেলে। সব থেকে বড় কথা ঘরের ছেলে। পুরো এলাকায় ঈশান নয়নের মতো আরেকটা ছেলে হয় না। দেওয়ানবাড়ির ছেলেগুলোর চরিত্রই অন্যরকম। তাদের উঠা বসা সেরকম ছেলেপেলের সাথেই, যাদের সাথে মাঝরাতে মেঘকে ছাড়লেও এক ফোঁটা চিন্তা হবে না। তোমার নয়নের পাশে গিয়ে মায়ের দিকে হাত তুলতেই তানিয়া ঘরে ঢুকে যান। দুজন হাঁটছে। পাশাপাশি বাড়ি, মাঝখানে একটা বাগান মাত্র। এ বাড়ি ও বাড়ি 5 মিনিটের পথ মোটে। তোমা আর চোখে দেখছে নয়নকে। নয়নের মুখ বেশ গম্ভীর। সেটা সাধারণত থাকে না। আজ হঠাৎ এমন মুডের কারণ বুঝল না সে। ঘেঁষে আসলো খানিকটা। আস্তে হাঁটুন না নয়ন ভাই। অন্ধকারে হাঁটা যায় এত দ্রুত? মনে হচ্ছে ট্রেন মিস করে ফেলবেন। নয়ন কথা বাড়ায় না, বরং গতি কমায়। আপনার কি মন টন খারাপ? কেন মনে হলো? কথা বলছেন না তো। মাথা ব্যথা। ওষুধ খেয়েছেন? হুম। অফিস যাবেন কাল? হুম। যেতেই হবে? হুম। নয়নের এমন অতি সংক্ষিপ্ত জবাবগুলোতে বিরক্ত হয় তমা। আর দু একটা শব্দ যোগ করতে কি বাংলা বর্ণমালা ক্ষয় হয়ে যায়? আচ্ছা, লোক তো
দুদিন হলেই দেখেছে এমন ঝিম ধরা। ও মাগো! হঠাৎ তোমার চিৎকারে চমকে পিছনে ফিরল নয়ন। তোমার পা চেপে ধরে বসে পড়েছে। নয়ন ব্যস্ত হয়ে ঝুঁকে বসে। কি হলো? তোমার মুখ কাদো কাদো, চোখ টলমল করছে। কতবার বললাম আস্তে হাঁটুন, শুনলেন না। গেল তো অন্ধকারে পাটা মচকে। আহারে আমার পাটা। নয়নের চোখে মুখে চিন্তার ভাঁজ পড়ল। দ্রুত হাত বাড়ালো পায়ের দিকে। চমকে পা সরিয়ে নিতে চাইল তমা। এ কি করছেন? পায়ে হাত দেবেন না। নয়ন বিরক্ত হলো। দ্রুত এর মাঝে সরু ভাঁজ নিয়ে তোমার হাত সরিয়ে দিল পায়ের উপর থেকে। আলতো হাত ছোঁয়ালো তোমার বাঁ পায়ের গোড়ালিতে। তোমার শরীর শিরশির করে উঠল। চোখ বুজে নিল সাথে সাথে। এখানটাই। তমা মাথা নাড়ল ধীরে সুস্থে। নয়ন পাখানা নড়াচড়া করল খানিকটা। আসলে যতটা চিৎকার করে ব্যথার অভিনয় করেছে তমা, ততটা মোটেই ব্যথা পায়নি। খাঁটি বাংলায় বলতে গেলে ব্যথাই পায়নি। নয়নের সাথে খোলা আকাশের নিচে খানিকটা সময় কাটানোর ধান্দা সবই। আনমনে হাসল। নয়ন ব্যস্ত হাতে পাটা নড়াচড়া করে দিচ্ছে। ব্যথা আছে এখনো? তো থাকবে না? চিনচিন করছে। নড়ালে অসহ্য ব্যথা। দেখি সরুন, উঠতে দিন। নয়নকে ঠেলে একা ওঠার ভান করতেই দুহাতে বাহু চেপে ধরল নয়ন। আস্তে উঠো, দাঁড়াতে পারছো? নয়নের নরম গলায় আরো খানিকটা গলে গেল মনখানা। এবার কেঁদেই ফেললো। বেঁকে গেল পা নিয়ে। দাঁড়াতে পারছি না তো, ও মা গো! দেখি ধরো আমাকে শক্ত করে। বলে নিজের হাত গলিয়ে দিল তমার কোমরে। তমা অভিনয়ের চোটে সত্যি সত্যি পড়ে যাওয়ার দশা করে দাঁড়িয়েছে। অগত্যা উপায় না পেয়ে খানিক ইতস্ত করে হলেও ধরল তমাকে। তমা কাঁধ জড়িয়ে ধরল নয়নের। দুজন লেপ্টে আছে এক একজনের উপর। তোমার দারুণ লাগছে। কেমন একটা শরীরে শীতল স্রোত বইছে। এর আগে কখনো নয়ন ভাই তাকে স্পর্শ করেনি। এভাবে স্পর্শ তো দূর, হাতটাও ধরেনি। তিতির নিজে ঘরে পায়চারি করছে এপাশ ওপাশ। রাহাত ভাইয়ের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। রাহাত ভাইকে আবার ফোনে পাচ্ছে না। কতবার যে কল করলো, কল বন্ধ। মহা সমস্যা। কাল যদি হুট করে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হই, কি ঘটবে ভাবতেই দম আটকে আসছে তার। সিঁড়ি বেয়ে ধীরস্থির পায়ের আওয়াজে দ্রুত এগিয়ে গেল তিতির। চোখ ছানাবড়া হয়ে গেল। নয়ন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে আসছে তমাকে। বেচারি তমার মুখটা দেখার মতো। ব্যথে নীল হয়ে গেছে। বেশ খুঁড়াচ্ছে। তিতির বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তমা নয়ন দুজনেই তাকালো। দেখলো তিতিরকে। দরজার সামনে আসতেই দরজা ছেড়ে জায়গা করে দিল ভিতরে আসার। নয়ন সুন্দর মতো বসিয়ে দিয়ে গেল বিছানায়। তিতির উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? জবাবটা নয়নই দিল। পা মচকেছে সম্ভবত। তেমন কিছু নয়, ঠিক হয়ে যাবে। নয়ন দেরি করে না, ঘুমিয়ে পড়তে বলে বেরিয়ে যায় ঘর থেকে। তিতির কেন ঈশানের সাথে থাকবে না, প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে তখন থেকে। জিজ্ঞেস করাটা উচিত কিনা তা বুঝতে পারল না। কেমন দেখাবে বিষয়টা এই ভেবে আর তুলল না বিষয়টা। তিতির দরজা আটকে ঘুরতেই আরেক দফা হতভম্ব হলো। তোমার সুন্দর মতো লাফিয়ে বিছানায় উঠে বসছে। তিতির কোমরে হাত দিয়ে ছুটে এলো বিছানার দিকে। তোর পা? কিসের পা? এই যে পা। তোমার দু পা উঁচু করে ধরে তিতিরের দিকে। তিতির কপাল কুঁচকায়। পা ব্যথা? ওটা পিরিতের ব্যথা, বুঝবি না তুই। আয় শুয়ে পড়। আয় বল কি বলবি, শুয়ে শুয়ে গল্প করি। তিতির কপাল চাপড়ায়। তারই বোঝা উচিত ছিল, যে মেয়ে সময়ে অসময়ে কাছে উঠে আমজাম পারে, সে মেয়ে সামান্য অন্ধকারে পা মচকাবে। নয়ন নামক অসুখের ব্যথা ওটা। দুদিকে হতাশায় মাথা চাকায়। এগিয়ে গিয়ে হেলান দি বিছানায়। খুলে বলে রাহাত ভাইয়ের কল দেওয়া থেকে শেষ অবধি সবকিছু। তমা ততক্ষণে সোজা হয়ে বসেছে। মুখ এখন দারুণ সিরিয়াস। চিন্তিত গলায় বলল, যতটা না আমাদের বাড়ির মানুষ নিয়ে টেনশন, তার থেকে বেশি টেনশন হচ্ছে রাহাত ভাইকে নিয়ে। লোকটা পাগল না হয়ে যায়। তিতির কথা বলতে পারল না। তোমার কথা একদম ঠিক। আমি কি করব এখন? ওনাকে কিভাবে বলবো সব? তোমা ভাবে কিছুক্ষণ। তিতিরের দিকে তাকাই। ঈশান ভাই খুব রেগে যাবে। তিতির ঠোঁট উল্টায়। বাঁকা হাসি ফুটে ওঠে। ওনার সমস্যা হবে কেন? আমি কি ওনার বউ? মানে মানে না তো। মুখের কথা ওটা। তোকে বলেছে? অনি আপু বলেছে। সে তো তার বন্ধুকে ডিফেন্স করেছে। মোটেই না। আমরা সবাই তোকে খুব ভালোবাসি। বড় ভাইয়া তোর জন্য সঠিক না হলে আমরা কেউ তোকে বারবার বোঝাতে আসতাম না। অনি আপুও না। আমার মনে হচ্ছে অন্য ঘটনা। অনি আপু কে একটা বলতে গিয়েও বলল না। তিতির কোলের উপর বালিশ নিয়ে বসে। হোক যা ইচ্ছে, কারোর কথায় আমি গলছি না। আমাকে ঠকানো হয়েছে মিথ্যা বলে। বিয়ের আগে ওনার অন্য মেয়ের সাথে সম্পর্কের কথা ঘুণা করেও কেউ আমাকে টের পেতে দেয়নি। অথচ এবারে সকলে জানতো। বড় মামুনি, বড় মামা, এমনকি দিদাও। জানতাম না শুধু আমি। এটা কি আমাকে ঠকানো হয়নি? আমি বুঝা এবারের। তোমা আগলে ধরে তিতিরকে। গালে গাল ঠেকায়। বোকামে। বোঝা হলে অন্য কোথাও বিয়ে দিয়ে বিদায় করতো। ঘরের ছেলের সাথে বিয়ে দিয়ে ঘরে রাখতো না। তিতির ছলছল চোখ নিয়ে চুপ করে থাকে। কিন্তু উনি নিজে বলেছে রুষার সাথে বিয়ের দিন
ওটাও মিথ্যা। তোকে এসব কান পড়া কে দিয়েছে বলতো? যেখানে উনি নিজে স্বীকার করছে, করুক স্বীকার। নিয়াজ ভাইয়ারা সবাই বলেছে বড় ভাইয়া মিথ্যে বলেছে তোকে। কারণ কি সেটার বলার? সেটা তো জানি না। তবে আছে তো অবশ্যই। যতদূর বুঝলাম বড়সড় কারণ। তিতির ভাবুক হয়, যা ইচ্ছে কারণ থাকুক। এত সহজে মাথা নোয়াবার পাত্র সে নয়। আত্মসম্মানের কাছে এক চুল ছাড় দেবে না সে। যা হওয়ার হয়েছে। আপাতত রাহাত ভাইকে আটকানো দরকার। সব কথা বুঝিয়ে বলা দরকার। রাহাত ভাইকে আবার ফোনে পাচ্ছি না। কি করি বলতো? সকালে চেষ্টা করি। ভোর হতে 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 পারে তখন পাবো। তিতির একমত হই। মনটা অশান্ত হয়ে আছে। গভীর রাত। ঘড়ির কাঁটায় সময় দাঁড়াচ্ছে 2:30। ঈশান ঘর ছেড়ে বেরিয়ে এসে দাঁড়ালো তিতিরের ঘরের সামনে। মেয়েটা দরজা খুলে ঘুমায়। আজকেও কি খুলে ঘুমিয়েছে? ভিতরে যেতে ইচ্ছে হচ্ছে, কারণ ছাড়া ইচ্ছে। তবুও মন চাইছে। বেশ খানিকক্ষণ দরজার সামনে পায়তারা করছে। ঘরে শুধু তিতির নেই। তমা আছে বিধায় এত ইতস্ততা করছে সে। সাত পাঁচ ভেবে বেয়াদবের মতো ঘরে ঢোকার পরিকল্পনা বাতিল করে এসে ফিরল নিজের রুমে। মেয়েটা মাত্র একদিন ছিল তার রুমে। অথচ ঘরটা আজ কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বিছানার দিকে তাকিয়ে রইল। গত রাতে দুজনের বিশেষ মুহূর্ত চোখের সামনে ভেসে উঠল। মৃদু হাসল ঈশান। চেয়েছিল মেয়েটাকে শাস্তি দিতে। ভালো তো বাসেইনি কখনো। তার সামনে অন্য পুরুষের কথা বলার শাস্তি, তার সাথে বেয়াদবি করার শাস্তি। সব ছাপিয়ে এখন অন্য অনুভূতি কাজ করছে একদিনের ব্যবধানে। এ আবার কেমন অনুভূতি? বুকটা কেমন জুড়ে সুরে শব্দ করছে। বাড়ির সবাই বারবি ডাকে, পুতুল ডাকে। ভুল ডাকে না, সাক্ষাৎ পুতুল একটা। মুখ জুড়ে রাজ্যের মায়া কাজ করে। দীর্ঘশ্বাস ফেলে ঈশান। সম্পর্কটা স্বাভাবিকভাবে সম্পর্কটা স্বাভাবিকভাবে শুরু করতে পারলো, আর না সামনে পারবে কিনা তা নিশ্চয়তা দিতে পারছে না এখনই। তিতির এখন তার বিবাহিত বউ, কিন্তু বোনদের কথাও আলাদা করে ভাবতে হবে তার। ফোনে নাম্বার ডায়াল করলো কারোর একটা। সাথে সাথে রিসিভ হলো। ছবিগুলো ডিলিট হয়েছে। কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। তবে কারোর ল্যাপটপে ফোল্ডারে এখনো আছে। ওটা সহজে ডিলিট হবে না। ট্রাই হার্ড, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে। ফোন রেখে আঙ্গুলে কপাল ঘষল। ঘটনা কি থেকে কিসে এসে আটকাচ্ছে ভাবতেই সব গুলিয়ে যাচ্ছে। কাক ডাকা ভোরে ঘুম ভেঙেছে তিতিরের। আবহাওয়া মোটামুটি স্বাভাবিক আজকে। মেঘলা পরিবেশ যদিও, তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত বোঝা যাচ্ছে না। তমা বেঘুরে ঘুমাচ্ছে। ফোন হাতে নিতেই চোখ ছানা বড়া। রাহাত ভাইয়ের বেশ কয়েকটা কল, মেসেজ। দুহাতে চোখ ডলে তমাকে ডেকে তুলল তিতির। ঘুম জড়ানো চোখ মুখ তমার। রাতে দুজনেই বেশ রাত অবধি জেগেছিল। এত সকাল সকাল ডাকাই ঝিমুনি ছাড়ছে না। কল করব? করবি মানে করে ফেল। কাপা হাতে ডায়াল করলো তিতির। কয়েকবার রিং হওয়ার পরেই কল তুলল রাহাত। স্পষ্ট কণ্ঠ। সেও হয়তো ঘুম থেকে উঠেছে বেশ আগে। রাহাত ভাই, পরে রাতে এতবার কল করেছিলে, আমি খেয়াল করিনি একদম। এসেই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম ভাঙার সাথে সাথে তোমাকে বেক করেছি। তুমি হয়তো ঘুমাচ্ছিলে। সব ঠিক আছে? তিতির তমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। তমা মাথা নাড়ে। বলতে বলে, আপনি আজকে আসবেন না দয়া করে। উপাস থেকে রাহাত চমকালো, তবে কণ্ঠ স্বাভাবিক রাখলো। কেন, কোনো সমস্যা? ফোনে এত কথা বলা সম্ভব নয় রাহাত ভাই, তবে দিদার শরীর ভালো না। গত সপ্তাহে হার্টের অপারেশন ছিল। এখন কোনো কিছু নিয়ে আলোচনা মানে বুঝতেই পারছেন। আমি তো রাহাত ভাই, আপনি একবার দেখা করতে পারবেন? আজকে আসলে তো দেখাই। প্লিজ রাহাত ভাই। বেশ, আসবো না আজকে। কোথায় দেখা করতে হবে বলো, কোথায় আসবো? অত দূর থেকে আসবেন? এতগুলো ঘন্টার ব্যাপার। ফোনেই বলতে পারতাম, কিন্তু এত ভাবছো কেন? তোমার জন্য আমি কি কি করতে পারি তার আন্দাজও নেই তোমার। কয়েক ঘন্টার জার্নি তো, মামুলি মাত্র। এত হেজিটেট করছো কেন আমার কাছে? হুম? না, মানে বাসায় আসতে নিষেধ করছি, কিন্তু সেই দেখা করতে বলছি। ওটা কিছু না, ভেবো না এত। দেখা করলে বরং ভালোই হবে। তোমার পরিবারের সবার সম্পর্কে আগে জেনে নেই। তারপর ২-১ এর মধ্যে তোমার বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। এতেই বরঞ্চ ভালো। পরিবার সম্পর্কে না জেনে শুনে আগেই গেলে দুপক্ষ অপ্রস্তুত হবে। আমি রওনা দিব তাহলে একটু পর। পৌঁছতে সম্ভবত তাহলে রাত হবে। বাসে আসবো, তাহলে দ্রুত পৌঁছাবো। আমি লোকেশন পাঠিয়ে দিব। কোথায় মিট করব? ঠিক আছে। সরি রাহাত ভাই, পরে। বারবার সরি বলে কেন আমাকে ছোট করছো বলো তো? তোমার জন্য আমি মরতেও পারি। এসব নিয়ে একদম কিছু মনে করবে না। রাখি এখন, কেমন? রাহাত ফোন রাখে। তিতির স্থির হয়ে বসে রয়। রাহাত ভাই সবটা শোনার পর কি পাগলামিটাই না করবে, ভাবতেই ভয় হচ্ছে তার। ঈশান কফি হাতে গার্ডেনে বসেছে। রাইসুল সাহেব তাকে আজকেও অফিসে যেতে বারণ করে গেছেন। চন্দ্রা দেওয়ানও পই পই করে নিষেধ করেছে। অগত্যা নয়ন অফিসে গেলেও সে বাড়িতেই বসে আছে।
যদিও যে কারণে তাকে বাড়িতে থাকতে বলা হয়েছে, সে বউ নামক নারীটির মুখ দর্শন এখনো অবধি করতে পারেনি। হাত বাড়িয়ে সময় দেখল, ৮টা বেজে ৩৭। ব্রেকফাস্ট করে এসে এখানে বসেছে। রাতে ঘুম হয়নি একদম। বিয়ে-শাদির চক্করে ঘুম-টুম চলে গেছে। একবারের জন্য তিতিরকে দেখতে পাচ্ছে না। তমা এসেছে, তার মানে নিশ্চিত রাত জেগেছে মেয়ে দুটো। এরই মধ্যে কয়েকবার আর চোখে তাকিয়েছে দোতলার তিতিরের বারান্দার দিকে। সবুজে ঘেরা গাছপালা ভর্তি, হরেক রকমের ফুল, পাতাবাহারের গাছ। তার মাঝে একটা খাঁচা ঝুলছে, সেটা একজোড়া টিয়া পাখি। খাঁচাটা এসময় বারান্দায় দেখে কপাল কয়েকটা বাজ পড়ল। তার মানে মেয়েটা উঠেছে। তাহলে সকালে নিচে নামলো না কেন? নাকি সে নামার আগেই ব্রেকফাস্ট করে আবার রুমে গেছে? ঈশান হাত বাড়িয়ে ইংরেজি সংবাদপত্র হাতে নেয়। মনোযোগ দেওয়ার চেষ্টা করে, হচ্ছে না। সদর দরজার দিকে চুপ করতেই সরু হয়ে আসে চোখ। নুরি বের হচ্ছে। এত সকালে আজ একা যাচ্ছে। এমনিতে নিশি নুরি একই সাথে ভার্সিটিতে যাওয়া আসা হয়। গলা উঁচিয়ে ডাকলো। নুরি চমকে বাগানের দিকে তাকালো। ঈশানকে দেখে মুখখানা আরো শুকিয়ে এলো মেয়েটার। বোধহয় এই ভয়টাই পাচ্ছিল। দ্রুত বেরিয়ে যেতে পারলে বাঁচত। গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো ঈশানের সামনে। ঈশানের মুখ বেশ গম্ভীর। ভারী গলায় বলল, এত সকালে কোথায় যাচ্ছিস? ভার্সিটি। নিশি, বড় আপুর আজ ক্লাস নেই। গাড়ি নিয়ে যাচ্ছিস না কেন? শুকনো ডুব গিলল নুরি। রিকশা করে ভালো লাগে। ঈশান কিছু বলে না, তীক্ষ্ণ চোখে পরখ করে বোনকে। বস এখানে। হঠাৎ এই কথাই বুঝতে পারে না নুরি। অবাক হয়ে জিজ্ঞেস করে, হুম, বসতে বললাম। বড় ভাইয়া, আমার দেরি। বসতে বলেছি। নুরি শুকনো মুখে বসে। এ বাড়ির কোনো ভাই-বোন ঈশানের উপর কথা বলার সাহস করে না। সে তো আরো বেশি ভয় পায়। ঈশান ফোন বের করলো, মেসেজ করলো কাউকে। নুরি নিঃশব্দে বসে আছে। জিজ্ঞেস করারও সাহস পাচ্ছে না এই মুহূর্তে তাকে বসিয়ে রাখার কারণ। ঈশান মনে হয় নিজ থেকেই বুঝলো নুরির মনের ভাব। কফিতে চুমুক দিল। হাতে সংবাদপত্রের ভিতরে পাতা বের করতে করতে গম্ভীর গলায় বলল, নাইম আসছে, তোকে নিয়ে যাবে। নুরির মুখখানা চুপসে গেল। আমি যেতে পারতাম তো বড় ভাইয়া। নাইম ভাইকে আবার। কথা শেষ হওয়ার আগে ঈশানের তপ্ত চোখ দেখে চুপ করে গেল নুরি। নাইম অফিসেই যাবে, তোর বাচ্চাটির সামনে দিয়ে। তোকে ড্রপ করে দেবে। আর কয়েকদিন একা একা বের হবে না, কাউকে সাথে রাখবে। অনিচ্ছায় মাথা নাড়ে নুরি। উসখুস করতে থাকে এক প্রকার। তুই কাউকে ভালোবাসিস? আচমকা ঈশানের এমন প্রশ্ন মোটেই আশা করেনি নুরি। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। বড় বড় চুপ করে তাকালো। চোয়াল ঝুলে গেছে। ঈশান মুখ না তুলেই প্রশ্নটা করেছিল। বিদায় নুরির অস্বাভাবিক মুখের ভাবভঙ্গি তার নজর পড়ল না। তবে উত্তর না পেয়ে আর চোখে তাকালো। নুরি ততক্ষণে স্বাভাবিক হওয়ার চেষ্টায়। ভালোবাসিস? না তো, তেমন কেউ নেই। নিশিকে জিজ্ঞেস করলে ও নিশ্চয়ই তোর মতো জবাবই দেবে। নুরি আরেক দফা চমকায়। তা সে কিভাবে জানবে? অবশ্য ঠিকই। নিশিও এটাই বলবে। নিয়াজ ভাইয়ের সাথে প্রেমের কথা বললে ঈশান নিশ্চয়ই খুন করবে তাদের। ঢোক গিলে মিনমিনিয়ে গলায় বলল, সেটা আমি কিভাবে বলবো ভাইয়া? ঘোরাঘুরি তো সারাক্ষণ একসাথেই করিস। ওর কেউ নেই? আমি জানি না ভাইয়া। তার মানে জানিস? মহা সমস্যায় পড়ে গেল। নুরি কি বলবে ভেবে পেল না। চুপ করে রইল। পছন্দ করা অন্যায় না। আবেগে পড়ে ভুল মানুষ জীবনে আনা অন্যায়। ঘোরতর অন্যায়। মেয়ে মানুষ হয়ে জন্মেছিস। এই ভুলটা জীবনে এলোমেলো করে দিতে যথেষ্ট। নুরি ভেবে পায় না হুট করে তাকে এত সব বলার মানে কি। মনে মনে শত গালি দিই ভাইকে। তাদের বারবিটাকে বিয়ে করে ঠিকই তো কষ্ট দিচ্ছে। আবার বোনদের জ্ঞান দেওয়া হচ্ছে। মুখে বলে না কিছু। আশেপাশের অবস্থা ভালো না। তোদের পাশের ভার্সিটির ৩টা মেয়ে এ মাসে অসম্মানিত হয়েছে। সোশ্যাল মিডিয়া এ নিয়ে হইচই। জানি ভাইয়া, চিনি আপুগুলোকে। একজন তো বড় আপুর ব্যাচমেট। ঈশানের কফির কাপ রেখে হাঁটুতে হাত রেখে ঝুঁকে বসে। দোষ কিন্তু আমি আগে মেয়েগুলোকে দেব। ওরা আবেগে প্রশ্রয় দিয়েছে। এটা হওয়া যাবে না। মেয়েদের হতে হবে স্ট্রং। সহজে গলে যাওয়া, মিশে যাওয়া এমন হলে মেয়ে জাতি বর্তমান সমাজে টিকতে পারবে না। বড় হয়েছিস, আশা করব বুঝবি সবটা, মেনেও চলবি। নুরি সজোরে উপর নিচ মাথা ঝাঁকায়। গেটের সামনে গাড়ির হর্ন পাওয়া যাচ্ছে। ঈশানের ফোনে এরই মধ্যে নাইমের মেসেজ এসে পড়েছে। যা, নাইম এসেছে। ও ড্রপ করে দেবে। রাস্তায় কোথাও নামবি না। নুরি গেটের দিকে এগোয়। গাড়িতে উঠে বসে। তাকে দেখে একগাল হাসে নাইম। নুরি কাঁচুমুচু হয়ে বসে আছে। ঈশানের কথাগুলো কানে বাজছে তার। বেল্টটা বেঁধে নাও। নুরি সিট বেল্ট বেঁধে আরাম করে বসে। নাইমের দিকে তাকাচ্ছে না, দৃষ্টি সামনে। সিট বেল্ট বেঁধে নাও। হ্যাঁ। বেল্টটা বেঁধে নাও। নুরি সিট বেল্ট বেঁধে আরাম করে বসে নাইমের দিকে তাকাচ্ছে না। দৃষ্টি সামনে। ধান ক্ষেতের মাঝখান দিয়ে পাকা রাস্তার উপর দিয়ে চলছে গাড়ি। নাইম এরই মধ্যে বেশ কয়েকবার গ্লাস খেয়াল করলো নুরিকে। মেয়েটা মায়াবী, বাকিদের থেকে গায়ের রং একটু শ্যামলা, তবে মুখে অসম্ভব মায়া।
এ মায়ায় সে আটকেছে বহু আগে। তবে নিয়াজের মতোই ঈশানকে ভয় পায় সে। প্রকাশ করা হয়নি সে প্রেম অনুভূতি। তাছাড়া নিশি যেমন স্বইচ্ছায় ভালোবেসেছে নিয়াজকে, নিজে আগ বাড়িয়ে এসেছিল নুরির ভিতর তার প্রতি, সেরকম কিছু সে কখনো দেখেনি। সেও যদিও প্রকাশ করেনি, আড়ালে আবডালে দেখে গেছে বন্ধুর বোনকে। দুপুর গড়িয়ে বিকেলের শেষ ভাগ। সূর্যমামা যদিও দিব্যি আলো দিচ্ছে, সারা সকাল মেঘের ঘনঘটা কাটিয়ে রোদের দেখা মিলেছে দুপুরে। আবহাওয়া একদম ঠান্ডা যদিও। তিতির ব্যস্ত বাইরে যাওয়ার জন্য তৈরি হতে। অবশ্যই তমা তাকে সাথে নিয়ে যাবে। একে তো তাকে একা যেতে দেওয়া হবে না, তার উপর সে নিজেও চায় না একা যেতে। তমা বাড়ি থেকে তৈরি হয়ে রাস্তাতে অপেক্ষা করবে। রাহাত ভাই এর মধ্যেই মেসেজ করে জানিয়েছে সে প্রায় কাছাকাছি, ঘন্টা দেড়েক লাগবে তার। তার মানে এখানে পৌঁছতে আনুমানিক সন্ধ্যা 7:30 বাজবে। কাছের একটা ক্যাফেতে দেখা করতে বলেছে, তাদের বাড়ি থেকে অবশ্য বেশ দূরে, গ্রাম থেকে শহরের দিকে। এখান থেকে তার যেতেও ঘন্টাখানেক লাগবেই। ঈশান সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলেই ডাক পড়ল রাহেলা দেওয়ানের। হন্তদন্ত হয়ে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে এলেন। ছেলেকে দেখে মুখ গুমরা করে বললেন, কোথায় ছিলি সারাদিন? কাজে। তোকে বারবার বললাম তিতিরকে নিয়ে একটু ঘুরে আয়, ভালো লাগবে দুজনেরই। কাজ ছিল মা। সবাই কোথায়? রাহেলা দেওয়ান শাড়ির আঁচলে ছেলের ঘাম মুছে দিলেন। নিশি নুরিরা ছাদে। কিসব গাছ এনেছে নুরি ফেরার সময়। রিশা রোশনি রাফিও ওখানেই। আর বাকিরা? রাহেলা মুখ টিপে হাসে। ঘুরে ফিরে ছেলে যে নিজের বউয়ের সন্ধান চাচ্ছে সেটা মুখ ফুটে বললেই হয়। তোর চাচিরা তোর দিদার রুমে, বাবারা অফিসে। ঈশান হতাশ হয়। উসখুস করে মাটা তার সবার কথা বলছে, অথচ যার কথা শুনতে চাচ্ছে তার কথা বাদে। ছোট করে বলল, ও। রাহেলা এবার হেসে ফেললেন ছেলের মুখ দেখে। গলার আওয়াজ নামিয়ে বলল, তোর বউ অবশ্য ঘরে, যদিও বের হবে একটু। ঈশান চমকে তাকালো মায়ের দিকে। গম্ভীর গলায় বলল, বের হবে মানে? সন্ধ্যাবেলা বের হবে। তমা আছে সাথে, বাড়ির গাড়ি নিয়ে যাবে। ঈশান কথা বাড়ায় না, দ্রুত পায়ে উঠে আসে উপরে। সে যা আন্দাজ করেছিল বিষয়টা সম্পূর্ণ ভুল নয় তাহলে। খোঁজ নিয়ে জেনেছে রাহাত নামের ছেলেটা আজকে আসছে। তার মানে ধারণা ভুল নয় তার। তিতির সম্ভবত তার সাথেই দেখা করতে যাচ্ছে। হাতের মুঠো শক্ত হয়ে এলো, রক্তিম আকার ধারণ করছে চোখজোড়া। দাঁতে দাঁত চেপে নিজের ঘরে এলো। ঠিকই ধরেছিল, মেয়েটা তার রুমে নেই। পাশে হাঁটা ধরল তিতিরের রুমের দিকে। রাগে মাথা টনটন করছে। দরজা নক করার প্রয়োজন বোধ করল না। জোরে সোরে ধাক্কায় দরজা খুলল। তিতির তৈরি হচ্ছিল। নেভি ব্লু আনারকলি খানার পিছনে চেনে আটকানোর জন্য চেষ্টা করছিল বেশ খানিকক্ষণ ধরে। সম্ভবত কিছুতে আটকে গেছে। টানাটানি করতে গিয়ে ঘেমে নিয়ে গেছে। আচমকা দরজা খুলে ঈশানের প্রবেশে হতভম্ব হয়ে গেল তিতির। সামনে খোলা চুলগুলো দ্রুত পিছনে ঠেলে দিল। একরাশ কালো কেশরাশি আড়াল করল উন্মুক্ত পিঠখানা। ওড়না খুঁজল এদিক সেদিক। ওড়না সম্ভবত বাথরুমে। কি এক লজ্জার অবস্থা! এখন ছুটে গিয়ে ওড়না আনতে চাওয়াও বরং আরো এম্বারেসিং। ঈশান স্থির দৃষ্টিতে দেখছে মেয়েটার ইতস্ততা। যা দেখায় সে এরই মধ্যে দেখে ফেলেছে। ফর্সা পিঠ জুড়ে হালকা গোলাপি রঙের কাপড়ের টুকরোখানা চোখ এড়ায়নি তার। কোমর অবধি জামার চেন খোলা। সে তো নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছে খানিকটা। তবে তিতিরের চোখের কাজলে বাকি অনুভূতি মিলিয়ে গেল। কমতে থাকা রাগ তরতর করে বেড়ে মাথায় চড়ল এক নিমিষে। সাজগোজ করেছে মানে? ঝটপট দরজা আটকালো শব্দ করে। তিতির চমকে গেল এহেন শব্দে। দরজা আটকাতে দেখে বুকের ভিতর ড্রিম ডিম শব্দটা স্পষ্ট থেকে স্পষ্টতর হলো। যতই সাহস দেখাক এই লোকটাকে দেখালে তার সব কেমন এলোমেলো হয়ে যায়। ঈশান ততক্ষণে সামনে এসে দাঁড়িয়েছে তার। চোখ মুখ দিয়ে আগুন ঝরছে। তিতিরের ভিতরটা কেঁপে উঠল। ঈশানের এমন দৃষ্টি ঝড় তুলে তার মনের ভিতর। তবে নিজেকে সামলে নিল। দ্রুত পায়ে পাশ কাটিয়ে সরে যেতে গেল বাথরুমের দিকে। চুলে টান পড়ল। চুলের গোড়া চেপে আর্তনাদ করে উঠল মেয়েটা। কি করছেন? ছাড়ুন, লাগছে তো। লাগার জন্যই টেনেছি। দেখলি না দাঁড়িয়ে আছি, পাশ ফিরে কোথায় যাচ্ছিস? তিতির তেতে উঠল। একে তো একটা মেয়ের ঘরে নক না করে ঢুকেছেন, তার উপর দেখলেন সে কি অবস্থায় আছে। একটু তো নজর সংযত করে ঘুরে তাকাতে পারতেন। ঈশান ফিচেল হাসল। তবে দৃশ্যমান নয় সে হাসি। দরজা লক করিসনি কেন? আমার ঘরে বেয়াদবের মতো নক না করে কেউ ঢুকে না। ঈশানের মুখ চোখ দেখার মতো হলো। রাগে লাল হয়ে গেছে মুখ। পেঁচিয়ে ধরল চুলগুলো। আমি বেয়াদব? ব্যথায় চোখ দুটো ভিজে উঠেছে। ঘাড় পিছন দিকে হেলে গেছে। টেনে ছাড়াতে চাইল ঈশানের হাত। পারল না। তা নয়তো কি? নক না করে ঢোকা বেয়াদবি নয়। ঈশান এক ঝটকায় নিজের সাথে মেশালো। তিতিরের উন্মুক্ত পিঠ ঠেকলো ঈশানের সাথে। দেখাবো বেয়াদবি কি? হুম? পিঠের চুলগুলো সরিয়ে ফেলল সে। চোখ আটকালো সেখানে। চোখে সামান্য ভাসলো বিয়ের রাতে সেই নারীদেহের ছবি। আচমকা ঠোঁট ছোঁয়ালো তিতিরের পিঠে। শিউরে উঠল মেয়েটা।
টপটপ করে পড়ল ২ ফোঁটা পানি। সরে যেতে পারল না ঈশানের শক্ত বাঁধনের জোরে। দাঁতে দাঁত চাপল। ছাড়ছেন না কেন? কী ধরনের অসভ্যতা এসব? ঈশান ঠোঁট সরালো সেখান থেকে। মেয়েটার শরীরের ঘ্রাণটা কেমন নেশা নেশা, টানছে তাকে। অসভ্য যে আমি, তাই অসভ্যতা করছি। আপনি ছাড়ুন। ঈশান মাথা নোয়ালো আরো একবার ঠোঁট ছোঁয়াতে। তবে দরজায় জোরে সোরে কড়াঘাত চমকে ছেড়ে দিল। দরজা লক করা। কিন্তু ঈশানের হাতের বাঁধন ঢিল হতেই ছিটকে সরে গেল তিতির। চুলগুলো দিয়ে আবার আড়াল করল পিঠ। তপ্ত দৃষ্টি নিক্ষেপ করতে চাইল ঈশানকে। তবে গলার আওয়াজ পাওয়া গেল দরজায়। তমা এসেছে। তিতিরের দেরি হচ্ছে জন্যই বোধহয় চলে এসেছে। তুই নিচে অপেক্ষা কর, নামছি আমি ৫ মিনিটে। তিতির ঈশানের দিকে ফিরে ছুটে গেল ওয়াশরুমে। শরীর কাঁপছে তার। এক আকাশ সমান রাগ, অভিমান, ঘৃণা করতে চায় এই লোকটাকে সে। বুক চিরে বের হয় দীর্ঘশ্বাস। উপরে উপরে একরূপ রেখে ভিতরে অন্য অনুভূতি লালন করার কষ্ট এখন বুঝতে পারছে না। ৩ কবুলে বাঁধা পড়া স্বামীকে ভালোবেসে ফেলেছে সে। কিন্তু কিছুতেই সে তা প্রকাশ করবে না। কিছুতেই না। যে স্বামী বিয়ের প্রথম রাতে অন্য নারীর সঙ্গে গল্প করতে পারে, তার দুর্বলতা সে দেখাবে না। কখনো না। বাথরুম থেকে সময় নিয়ে তৈরি হয়ে বের হয় তিতির। তার আশা ছিল ঈশান এতক্ষণে চলে গেছে। দরজা খুলে বিছানার পাশে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে ঈশানকে কঠিন ভাবমূর্তিতে দাঁড়িয়ে থাকতে দেখতে চিত্ত কাঁপল তার। এই দৃষ্টি হৃদয় অবধি যায় তার। সরিয়ে নিল নিজের বেহায়া দৃষ্টি। টেবিল থেকে ফোন আর পার্স নিয়ে দ্রুত বেরিয়ে যেতে চায়। ঈশান বাদ সাজে এবারও। দরজার সামনে এসে শয়তানে দাঁড়ায়। তিতির চোখ-মুখ কুঁচকে ফেলে। ঈশানের মতিগতি বোঝার চেষ্টা করছে সে। গলা কঠিন করল। চোখে চোখ রাখল। কি সমস্যা? পথ আটকাচ্ছেন কেন? কোথায় যাচ্ছিস? তিতির একই রকম ভঙ্গিতে বলে ওঠে, বাইরে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। পথ থেকে সরে দাঁড়ান। দেরি হচ্ছে আমার। ঈশান নির্বিকারভাবে তাকিয়ে থাকে। তবে রাগের চাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। গমগমে গলায় বলে, বাইরে যাচ্ছিস সেটা তো দেখতেই পাচ্ছি। এত সেজেগুজে এত সেজেগুজে একা কোথায় যাচ্ছিস এই ভোর সন্ধ্যাবেলা সেটা বল। তিতিরের মেজাজ খারাপ হলো। তিতিরের মেজাজ খারাপ হলো। কোথায় সেজেছে সে? লোকটা চোখেও কম দেখে। এক প্রকার উচ্চ গলায় বলে, আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। ঈশানের মুখ কঠিন হয়। হাত চেপে ধরে তিতিরের বাহু। ব্যথায় মেয়েটা কেঁপে ওঠে। বাধ্য তুই। বাধ্য তুই। আই এম ইউর হাজব্যান্ড। অন্য সময় হলে কথাটায় কি খুশি হতো তিতির? কে জানে। আজ হাসি পেল। বিদ্রূপের হাসি। মুখে ফুটে উঠল সে হাসি। হোয়াট এ জোক দেওয়ান সাহেব। বিয়ের দিন অন্য নারীর সাথে কোয়ালিটি টাইম কাটিয়ে এসে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চান। আবার স্বামীর অধিকার ফলান। মানে, ইজন্ট ইট সো লেম? ঈশানের বুকে আঘাতটা লাগে। তিতিরের কথার আঘাতে ক্ষতবিক্ষত হয় বুকের বাঁ পাশটা। তবে সে কথার জবাব দিতে পারল না। উপায় নেই দেওয়ার। বাহু ছেড়ে দেই। তবে মুখ স্বাভাবিক হয় না। বজ্র কঠিন গলায় বলে, এবাড়ির বউ হওয়ার আগে এবাড়ির মেয়ে ছিলি। সেই হিসেবে কৈফিয়ত চাচ্ছি ধরে নে। তিতির শব্দ করে হেসে ফেলে। সব কথাতেই তার হাসি পায় আজকাল। বাঁকা গলায় বলল, এখন আর মেয়ের সম্পর্ক নেই। যে সম্পর্কে কবুল পড়েছে আপনার নামে তখন থেকে আমি এবাড়ির বউ। আর যে বউকে আপনি মানেন না, তার থেকে কথায় কথায় কৈফিয়ত চাওয়াটা বন্ধ করুন। এতটুকু হেজিটেট করুন। যেতে দিন আমাকে। তিতির পা বাড়াতে উদ্যত হলে আবার বাহু চেপে ধরে। চিৎকার করে বলে, ওই রাহাত নামের ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছিস? তিতির অবাক হয়। ঈশানের জানার কথা নয়। সে আর তমা ছাড়া কথাটা কেউ জানে না। তমা নিশ্চয়ই বলেনি। তবে মুখে বলে, এরই মধ্যে গোয়েন্দাগিরি করা শেষ। হ্যাঁ যাচ্ছি তু। পরকীয়ার বদনাম লাগাবেন? এজ ইউ উইশ। আই ডোন্ট মাইন্ড এট অল। বাই দ্য ওয়ে, যাচ্ছি রাহাত ভাইয়ের সাথে দেখা করতে। তু? তিতিরের নির্বিকার গলায় রাগ বাড়ে ঈশানের। মাথা কাজ করছে না। নিয়ন্ত্রণ করতে পারছে না নিজেকে। বাহু চেপে ধরে, অন্য হাতে চেপে ধরে তিতিরের নরম গাল। নিজের মুখ এগোয়। নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে একে অপরকে। চোখ বন্ধ করেনি তিতির। করবি না দেখা। ভুলে যা ওকে। না হলে খুন হবে দুটো। একটা তুই আর একটা তোরই পাতি প্রেমিক। ধাক্কায় পিছিয়ে যায় তিতির। ঈশান জোরে জোরে শ্বাস ফেলছে। অস্বাভাবিক রেগে। তিতির চোখের পানিটুকু হাতে উল্টো পিঠে মুছে। নিজের জেদু দ্বিগুণ হয়। কেন মানবে সে এই লোকটার কথা? মানবে না। অধিকার ফলানো হচ্ছে এত কষ্ট দিয়ে। এখনো ভুল বুঝে যাচ্ছে। রাহাত ভাইকে তার প্রেমিক বলছে। অথচ বারবার সে বলেছে রাহাত ভাই তার প্রেমিক নয়। তবু একই কথা হাজারবার। সেও মাথা নোয়াবে না। একটা কথাও শুনবে না। দু হাতে ধাক্কা মারে ঈশানকে। চিৎকার করে ওঠে, আপনার স্বপ্নে ঘটবে এসব, যেতে দিন। ঈশানের মাথাখানা দপদপ করছে রাগে। তিতিরের কথাগুলো কেমন তীরের মতো বিচ্ছে গিয়ে বুকের ভিতর। মেয়েটা ধস্তাধস্তি শুরু করে দিয়েছে যাওয়ার জন্য। ঈশান দাঁতে দাঁত চেপে রইল। ইচ্ছে তো করছে ঠাটিয়ে চড় দিতে একটা। কিন্তু নেহাত বাড়ির মেয়ে বউদের এসব মারধর করা তার পক্ষে সম্ভব নয়। তাই মেয়েটা বেঁচে যাচ্ছে।
থাপ্পড় খেতে না চাইলে যেটা বলছি মান, বাড়িতে থাকবে। তিতিরের চোখে ততক্ষণে কঠোরতায় ভরে উঠেছে। ঈশানের এহেন কথায় আরো আত্মসম্মানে লাগলো। গায়ে হাত তোলার ভয় দেখানো হচ্ছে। এখন বউ পেটানোর তালিকায় নিজের নাম লেখাবেন নাকি দেওয়ান সাহেব? হুম? এটা তো দেওয়ান বাড়ির ইমেজের সাথে যায় না। তিতিরের সোজাসাপটা খোঁচা আলগোছে এড়িয়ে গেল ঈশান। সামান্য ঘাড় বাঁকালো। মানছিস তাহলে তুই আমার বউ? অস্বীকার কখন করেছিলাম? তাহলে যা বলছি মান। সেটা সম্ভব নয়। তাহলে স্বামী কিভাবে হলাম? বউ হয়ে কথাই মানছিস না। তিতির বিদ্রূপের হাসি হাসল মৃদু। কথার জালে আমাকে ফেলতে পারবেন না। আপনি স্বামীর কতটুকু কি পালন করছেন সেটার হিসেবে বসুন আগে। নিজের আমলনামা ক্লিয়ার করুন। তারপর স্ত্রী হিসেবে আমি আমার হিসেবও দেব। ঈশান দাঁত কিরমির করে কিছু বলতে যাওয়ার আগেই শব্দ করে বেজে উঠল ফোনটা। ঈশানের মধ্যে অবশ্য ধরার কোনো তাড়া দেখতে পাওয়া গেল না। তবে বারবার ক্রমাগত বেজেই যাচ্ছে বিছানার উপর পড়ে থাকা সেলফোনটি। অগত্যা ঈশান তিতিরকে ছাড়ল। হাত বাড়িয়ে ফোনটা রিসিভও করল। ছবিগুলো অরিজিনাল পেয়েছে। অরিজিনাল মানে? এগুলোতে তিতির ম্যাডাম নয়, মহিলাটি। জানতাম। কার ফোন থেকে এসেছিল, ট্রেস হয়েছে? এখন অবধি নয়। তবে তবে ছবিগুলো, বাকি কথাগুলো ঈশানের কানে ঢুকলো কিনা বোঝা গেল না। দরজা শব্দ করে খুলে গেল। ঈশান কেমন একটা দুর্বল চোখে তাকালো সেদিকে। তিতির দ্রুত পায়ে বেরিয়ে যাচ্ছে রুম থেকে। তার গিয়ে আটকানো উচিত। আশ্চর্যজনকভাবে তার পা চলছে না। এক নিমেষে তিতির চোখের আড়াল হলো। ধূপধাপ সিঁড়ি বেয়ে নামার আওয়াজ কানে আসলো। ঈশান আটকাতে ছুটল না। ফোনের ওপাশের ব্যক্তি অনবরত হেলো হেলো করেই যাচ্ছে। বাকি কথাগুলো তার কেমন অস্পষ্ট লাগছে। নিজেকে ধাতস্থ করতে বিছানায় বসলো। পুরুষ মানুষের এত অল্পতে এত শখ পেলে চলে? দ্রুত ছবিগুলো অল সাইবার থেকে ডিলিট করো, কুইক। করছি, কিন্তু কোথাও একটা রয়ে গেছে। ওটা এত সহজে হবে না। যেভাবে পারো করো। আর ওই পুরুষটার খোঁজ এখন অবধি পাইনি। তার কোনো ইনফরমেশন কোনো সাইবারে শো করছে না। পেলে আপনাকে জানাবো। ফোন কেটে স্তব্ধ হয়ে বসে রইল ঈশান। তিতির বোধহয় এতক্ষণে বাড়ি থেকেও বেরিয়েছে। মাথাটা ব্ল্যাঙ্ক লাগছে এই মুহূর্তে। নিজেদের গ্রামের রাস্তা পার হয়ে এসেছে তারা বহু আগেই। বাড়ির গাড়ি নিয়ে বের হয়নি। কারণ বাড়িতে কাছের এক ফ্রেন্ডের কথা বলে বেরিয়েছে তিতির আর তমা। লোকাল বাস না নিয়ে সিএনজি নিয়েছে। বাসে গেজাগেজি করে যাতায়াতের অভ্যাস দুজনের কারো নেই। সন্ধ্যা পেরিয়ে গেছে। পৌনে ৭টা বাজে ঘড়ির কাঁটায়। আকাশ তারা ঝলমল করছে। আবহাওয়া শীতল। ঠান্ডা বাতাস বইছে। সিএনজিতে বাতাস আরো বেশি লাগছে। শরীর শিরশির করছে। ঠান্ডা ঠান্ডা লাগছে। তিতির রোবটের মতো নিশ্চুপ। তমা খেয়াল করল বেশ কয়েকবার, দু-একবার জিজ্ঞেসও করল। সে অবশ্য বুঝতে পারছে না তিতিরের অস্থিরতার কারণ। তার গন্তব্যে পৌঁছালো রাত্রি 7:30টায়। রেস্তোরাঁয় ঢুকলো। খুব একটা মানুষজন নেই। অথচ এই সময় যেকোনো রেস্তোরাঁয় দারুণ ভিড় থাকে। ২ দিন পর রমজান শুরু, তাই ভিড় নেই। তা হয় কিভাবে? তাহলে তো আরো বেশি ভিড় থাকার কথা। অত ভাবাভাবি রেখে আগে থেকে বুক করা টেবিলে চেয়ারে বসলো দুজন। রুফটপ একটা রেস্তোরাঁ। এটাও একটা কারণ হতে পারে, কেননা আজকাল বৃষ্টির একদম ভরসা নেই। বলা-কওয়া ছাড়া হানা দেয়। আয়োজন করেও সময় হয়তো কেউ ভিজতে চায় না। তাই রেস্তোরাঁটি রুফটপ না বসে নিচতলা দিয়ে বসেছে। তমা তিতিরের মলিন মুখের দিকে তাকালো। আলতো হাত রাখলো তিতিরের বাঁ হাতের উপর। ডোন্ট বি গিল্টি। এখানে তোর কোনো দোষ নেই তিতির। রাহাত ভাইকে তো তুই কখনো ভালোই বাসতি না। এটা আমার থেকে ভালো আর কে জানে। হতে পারে রাহাত ভাই বহু বছর তোকে ভালোবেসেছে। তো তুই তো তার সম্মান দিতে চেয়েছিলি। কিন্তু ভাগ্য অন্য জিনিস তিতির। তোরা একে অপরের ভাগ্যে ছিলিস না। তিতির তাকায় তোমার দিকে। হতে পারে, কিন্তু দুইয়ে দুইয়ে ৪ মিলিয়ে দেখ। খোদা আমাকে শাস্তি কিন্তু ঠিকই দিয়েছে। একদম সাথে সাথে দিয়েছে। আমার দ্বারা রাহাত ভাই বিট্রেড হয়েছে আর আমার সাথে একই জিনিস ঘটলো। তোর বড় ভাইয়া আমাকে। তিতির বাকিটা শেষ করতে পারল না। গলাটা আটকে আসছে। ভুল ভাবছিস তিতির। ওসব কিচ্ছু না। বড় ভাইয়া অমন না। বিয়ের আগে কোনো মেয়েকে অসম্মান সে করতে পারে? তোর ভাইয়ের সাফাই তোরা আর করিস না দয়া করে। অসহ্য লাগে। তোমা চুপ করে। এই সময়টাতে কাউকে কিছু বুঝিয়ে লাভ নেই। রাহাত যখন এসে পৌঁছেছে তখন ৮টা। এরই মধ্যে বাড়ি থেকে বেশ কয়েকবার ফোন এসেছে তিতিরদের কাছে। আর ঘন্টাখানেক ওর মধ্যে ফিরবে বলে জানিয়েছে। ড্রাইভার আসবে নিতে, সুতরাং একা যেন রওনা না দেই। রাহাত রেস্তোরাঁর দরজায় দাঁড়িয়ে অদূরে বসে থাকা নারীটিকে দেখে প্রশান্তির হাসি হাসলো। কতগুলো দিন পর ওই চাঁদ মদনখানা দেখলো। মনে হচ্ছে কয়েক যুগ। রাহাতের হাতে বিশাল ফুলের বুকে। পরি। রাহাতের কণ্ঠে চমকে ঘাড় বাঁকিয়ে পিছনে তাকালো তিতির। তমা অবশ্য আগেই দেখেছে। তিতির ঝটপট দাঁড়িয়ে পড়ল। তমাও উঠে দাঁড়িয়েছে। নরম গলায় সালাম দিল রাহাতকে।
তুমি তমা না? যে তিতির বলেছিল তুমিও আসবে। বসো, দাঁড়িয়ে আছো কেন? তমা বসল না, বরং চেয়ার ছেড়ে দাঁড়ালো। আপনারা কথা বলুন ভাইয়া, আমি আশপাশটা ঘুরে দেখি একটু। রাহাত মৃদু হেসে মাথা নাড়ল। মেয়েটা বুদ্ধিমান, তাদের স্পেস দিল সময় কাটানোর। তমা স্থির দৃষ্টিতে নিক্ষেপ করলো তিতিরের দিকে। পাঁচটা হাতে নিয়ে সরে এলো সেখান থেকে। রাহাত নিজে চেয়ার টেনে কাছাকাছি বসলো তিতিরের। হাতের লাল গোলাপের বুকেটা এগিয়ে দিল। তিতির মলিন মুখে সেটা হাতে নিয়ে সাইডে রাখলো। কতদিন পর তোমার মুখটা দেখলাম বলো তো? এতক্ষণে ঠিকঠাক শ্বাস নিতে পারছি। তিতির কথা বলল না, তাকাতেই পারছে না অপরাধ বোধে। রাহাত মাথা ঝুঁকে তাকালো তিতিরের দিকে। মিস করেছো আমাকে? রাহাত ভাই, আমার আপনার সাথে কিছু কথা আছে। শুনবো, সব শুনবো। আপনার মা কেমন আছেন? খানিকটা ভালো, ভুলে যাচ্ছে ধীরে ধীরে সব। চেহারা মনে রাখতে পারে না বেশিরভাগ। খোদা জানে কতদিন দুনিয়ায় আছেন আর। রাহাত ভাই, তিতিরের আকুল কণ্ঠে চমকে তাকালো রাহাত। কণ্ঠে বিষাদ মাখা। কিছু হয়েছে পরি? হুম? আমাকে ক্ষমা করতে পারবেন আপনি? রাহাত অবুঝের মতো তাকিয়ে রইল। ক্ষমা করার কথা কোত্থেকে আসছে? ক্ষমা কেন? আমি আপনার হতে পারবো না রাহাত ভাই। রাহাত ঠিকঠাক কথাটা শুনল কিনা বোঝা গেল না। তবে খেয়াল করলো শ্বাস আটকে আসছে। সে যা শুনল মেয়েটা কি সত্যি সেটা বলেছে? পরি, কি হয়েছে বলো, মন খারাপ? হুঁ? তিতির ছলছল চোখে তাকালো। সামনের মানুষটার মতো ভালো মানুষ সে এ জীবনে দেখেনি। বিগত ৬টা বছর তাকে আগলে আগলে রেখেছে। দূরে দূরে থেকেও সে সর্বক্ষণ চোখে চোখে আগলে রাখা যায়, রাহাত তার প্রমাণ। কিন্তু সে কখনো ভালোবাসতে পারল না মানুষটাকে। আর না তো ভালোবাসতে চাওয়ার চেষ্টাটাও পূরণ হলো। শ্বাস নিল জোরে জোরে, গলা পরিষ্কার করলো। স্পষ্ট গলায় বলল, আমার বিয়ে হয়ে গেছে রাহাত ভাই। রাহাত শব্দ করে চেয়ার ঠেলে উঠে পড়ল। বড় বড় হয়ে গেছে চোখ জোড়া। বুকের বাঁ পাশটা ছটফট করে উঠেছে কথাটা শুনে। তিতির ঠায় বসে আছে। মজা করছো না? আমাকে এতদিন যোগাযোগ করতে না পারার শাস্তিটা? হুম? তিতির উঠে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, মজা না রাহাত ভাই, এটা সত্যি। আমার 4 দিন আগে বিয়ে হয়ে গেছে। রাহাত শব্দ করে হেসে ফেলল। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করলো। খেয়ালি গলায় বলল, ছেলেটা কি শাহরুখ খান? তিতির বুঝল রাহাত বিশ্বাস করেনি। আমার কাজিন, ঈশান আসাদ দেওয়ান, আমার স্বামী। রাহাত থমকে গেল তিতিরের স্পষ্ট জবাবে। মেয়েটা কি তবে মজা করছে না? ঈশান আসাদ ওর স্বামী মানেটা কি? এহেন মজা করছে কেন মেয়েটা? টুকটুক কেমন জ্বলছে তার, বুকের ভিতর চিনচিন ব্যথা করছে। তবে এবারও সে অনুভূতি পাশে রেখে হেসে বলল, তবে আর কি, সংসার করো, বেস্ট অফ লাক। তিতির ছলছল চোখে তাকালো রাহাতের চোখে। রাহাত ভাবছে তিতির মজা করছে। এই বিষয়টা নিয়ে কি মজা করার জিনিস? রাহাত ভাই, অন্য কিছু বলতে পারো। এটা মোটেই মজা লাগছে না পরি। আমি সত্যি বিবাহিত এখন। তিতিরের কণ্ঠে দৃঢ়তা এবার সত্যি সত্যি থমকালো রাহাত। গভীরভাবে পরখ করলো তার পরের মুখখানা। এই মুখে সে কখনো মিথ্যা বলতে শুনেনি। তার সাথে এতটাও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়নি যে এহেন মজা করবে মেয়েটা। দু হাতে চেপে ধরল তিতিরের বাহু। তিতির আচমকা এমন আক্রমণে ভড়কে গেল, ব্যথাও পেল। রাহাত চেঁচিয়ে উঠল, বিবাহিত মানে কি? না, তুমি মিথ্যে বলছো, অসম্ভব। তিতির দু হাতে রাহাতের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে। আসার আগে ঈশানও একইভাবে চেপে ধরেছিল। ঈশানের আক্রমণে এখনো বেশ জখম জায়গাটা। একই স্থানে রাহাতের অনিচ্ছাকৃত আঘাত যন্ত্রণা দিচ্ছে খুব। ব্যথায় টপটপ করে পানি পড়ছে চোখ থেকে। এটা মজার বিষয় আপনার কাছে? আই এম ম্যারেড। ছাড়ুন এবার। তিতিরের কঠিন কণ্ঠে রাহাত বাকরুদ্ধ হয়ে গেল। তিতিরের কথাগুলো সোজা বুকে গিয়ে লাগলো। বিয়ে, বিবাহিত, তিতির, ঈশান স্বামী, এসব শব্দগুলো কেমন আঘাত করছে মস্তিষ্কে। এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিল তিতিরকে। তিতির খেই হারিয়ে ধাক্কা খেলো পিছনের চেয়ারটার সাথে। রাহাত দু হাতে মাথা খামচে ধরে আছে। চুল ছিঁড়ে ফেলবে হয়তোবা। চোখ রক্তিম হয়ে গেছে। উন্মাদের মতো তেড়ে এলো তিতিরের দিকে। তিতির আচমকা ধাক্কায় ব্যথা পেয়েছে পিঠে। সোজা হওয়ার আগে আবার রাহাতের দু হাতে খামচে ধরল তার বাহু। যতটা না শারীরিক যন্ত্রণা হচ্ছে, তার থেকেও বেশি যন্ত্রণা দিচ্ছে তার এই স্পর্শ। সে বিবাহিত, অন্য পুরুষ তাকে ছুঁবে কেন? তিতিরের শরীর কেমন করে উঠল। অস্বস্তিতে ছেয়ে গেছে গোটা শরীর, কিন্তু ছাড়ল না তাকে রাহাত। তোমরা মেয়েরাই এমন, সব মেয়ে একরকম। আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে এসে বউ সেজে অন্যের নামে কবুল পড়া শেষ। চরিত্রহীনার মতো বেইমানি করতে বাধল না একবারও? তিতিরের নরম মুখের ভঙ্গি এবার পাল্টালো। রাহাতের কথা আত্মসম্মানে আঘাত দিল তাকে। বিয়ের আশ্বাস দিয়ে বেইমানি মানে কি? গায়ের সকল জোর খাটিয়ে ধাক্কা দিল রাহাতকে। লোকটা পুরো পাগলের মতো করছে, চোখ মুখ উদ্ভ্রান্তের মতো। আপনি আমাকে এভাবে কখনো বলতে পারেন, কল্পনাতেও আসেনি আমার। ছি রাহাত ভাই,
আমি বেঈমান, চরিত্রহীন। তিতিরের এহেন চিৎকারে হুঁশে ফিরল রাহাত। চমকে গেল। কি বলে ফেলেছি তিতিরকে এটা? তারপরে কি চরিত্রহীন বলেছে মানে? মাথা খারাপ হয়ে গেছে তার? না হলে? চোখ মুখ থেকে রাগ কেটে তখন রাজ্যের অসহায়ত্ব। ব্যস্ত হয়ে এগিয়ে গেল তিতিরের দিকে। দুহাত বাড়িয়ে জড়িয়ে নিতে চাইল তিতিরকে। তিতির ছিটকে পিছিয়ে গেল। ছুবেন না দয়া করে। আমাকে এ ধরনের কথা বলার আগে একবার মনে হলো না পুরোটা শোনা দরকার আপনার? এই আপনার ভালোবাসা। যাকে ভালোবাসতেন তার কথা দুদণ্ড শোনার সময় নেই, ধৈর্য নেই, তার এক্সপ্লেনেশন শোনার দরকার নেই। পরে আমাকে শেষ করতে দেবেন দয়া করে। রাহাত দুপা পিছিয়ে গেল। তিতিরকে বলা এত বিশ্রী কথার অনুতাপে পুড়ছে সে। আপনাকে এই জীবনে কখনো বলেছিলাম ভালোবাসি? বলেছিলাম? বলিনি। এতগুলো বছরে একটাবার আপনাকে এমন সেমন ইশারা ইঙ্গিত দিয়েছিলাম আমি? সিরিয়াস করেছিলাম? ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম? না তো। আশেপাশে হাজার হাজার মেয়ের আপনার পিছনে লাইন। সে লাইনে আপনি আমাকে দেখেছিলেন কখনো? তাহলে আমাকে ভালোবাসলেন কেন? আমি তো বাসিনি আপনাকে ভালো। তিতিরের কথাগুলো পাথর হয়ে শুনছে রাহাত। মেয়েটার সব কথা শুনতে চায় এখন সে। আপনি আমাকে ভালোবেসেছিলেন। কি দেখে? কেন জানি না। সব কুনজর বাজে জিনিস থেকে বাঁচিয়েছেন অনেকবার। এক প্রকার আগলে রেখেছিলেন। আমি এক জীবনে আপনার থেকে সম্মান এখনো অবধি কোনো পুরুষকে করিনি। তাই আপনি যখন ভালোবাসি বলেছিলেন, আমি চাচ্ছিলাম আপনি সেটা না বলেন। কারণ আপনার প্রতি আমার সম্মান কৃতজ্ঞতা ছিল, ভালোবাসা নয়। এটা কিন্তু আপনিও জানতেন। তাই বিয়ের প্রস্তাব আপনি দেওয়ার পর নিজেই বলেছিলেন এটাকে অ্যারেঞ্জ ম্যারেজ মনে করতে। আমার জীবনে কেউ ছিল না। আপনার মতো ভালো মানুষের ভালোবাসাকে অসম্মান করতে মন সায় দেয়নি আমার। কিন্তু বাড়িতে গিয়ে যখন বুঝলাম পরিস্থিতি অন্য, আমার নানুর শেষ ইচ্ছা এটা, আমার মৃত মায়ের শেষ ইচ্ছা এটা, আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারিনি। তবে দোষ আমাকে দেওয়ার আগে নিজের খামখেয়ালির কথা ভাবলেন না, তাই না? আপনাকে ওই কয়টা দিন হাজার হাজার বার কল করেছি আমি। আপনাকে দেওয়া কথার খেলাপ করতে চাইনি। আমি চেয়েছিলাম আপনি আসুন আমার বাড়িতে, কথা বলুন, তারপর যা হওয়ার হবে। আমার দিক থেকে অন্তত আমি সহ্য থাকতে চাই। দিন শেষে কাউকে ঠকিয়েছি বলে যেন আমার দিকে কেউ আঙুল তুলতে না পারে। অথচ সেটাই করলেন আপনি। একতরফা আমাকে দোষ দিয়ে গেলেন। রাহাতের গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তিতিরের দোষ নেই। আর না তো তিতির এতক্ষণ বলা একটা কথাও ভুল। মেয়েটা তাকে কখনো ভালোবাসতে পারেনি। তারপরেও তার ভালোবাসাকে স্বীকৃত করতে চেয়েছিল। তার ভুলে হারালো তার পরিটা। আমার যা বলার বলা হয়ে গেছে রাহাত ভাই। আমি অনুতপ্ত। আমার দেওয়া কথা আমি রাখতে পারিনি। তার জন্য ক্ষমা চাচ্ছি। তবে আপনি যা বললেন সেটা যদি সত্যিই আপনার ধারণা হয়ে থাকে, সেই ধারণার জন্য আমি আপনাকে ক্ষমা করব না। আমি নিজের চরিত্র নিয়ে একটা বাজে কথা শুনতে রাজি নই। তিতির টেবিলের উপরের ফোন হাতে ঘুরতেই ধপ করে শব্দ হলো। অনুভব করলো তার পা আষ্টে-পৃষ্ঠে ধরে ফেলেছে কেউ। হতভম্ব হয়ে গেল তিতির। ঝট করে ঘুরে দাঁড়ালো। কিন্তু পায়ের বাঁধন আলগা হলো না। রাহাত হাঁটু গেড়ে পা জড়িয়ে বসা মেঝেতে। তারা ঝলমলে আকাশ। 8:30 বেজে গেছে। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে। যদিও শহরে আবহাওয়া এখন সবে সন্ধে। তিতিরে এসেছে 5 তলা একটা রেস্তোরাঁয়। শহরের সর্বাধিক জনপ্রিয় রেস্তোরাঁ এটি। সেখানকার ওই 4 তলার করিডোরে টেবিল চেয়ারে কফির মগ নিয়ে বসে আছে তমা। 1 তলা থেকে শুরু করে একদম 5 তলা অবধি মানুষে গিজগিজ করছে। আশ্চর্যজনকভাবে রুফটপে মানুষ নেই। এমনটা ভাবতে ভাবতে এখানে ওয়েটারকে জিজ্ঞেস করে জানতে পারল ইমতিয়াজ রাহাত নামক একজন ব্যক্তি বিশেষ কারণে আজকে রেস্তোরাঁটি রুফটপের ভাগটা বুক করে নিয়েছে। কফিতে চুমুক দিল তমা, দীর্ঘশ্বাস ফেলল। রাহাত ভাই সত্যি পাগলের মতো ভালোবাসে তিতিরকে। তাতে এক ফোঁটা সন্দেহ নেই। কিন্তু জীবন কখন কাকে কোথায় এনে দাঁড় করায় সেটা কি তারা মানুষজাতি জানে? জানে না। বাইরে তাকায় তমা। নিচ দিয়ে রাস্তা দিয়ে সারি সারি গাড়ি ঘোড়া ছুটে চলছে। রমজানের আগে মানুষজনের ব্যস্ত আনাগোনা শহর জুড়ে। ফোনে টুংটাং মেসেজের শব্দে অলস ভঙ্গিতে ফোন হাতে নিল। সবই কফিতে চুমুক দিয়েছিল বেচারি। মেসেজের দিকে চোখ যেতে মাথায় কফি উঠল, কেসে উঠল, ছলকে পড়ল গায়ের উপর। তাড়াতাড়ি হাতের কাপ টেবিলে রেখে টিস্যু দিয়ে জামাকাপড় মুছে ফেলল। কাপা হাতে মেসেজটা আবার বের করল। ঈশানের মেসেজ। তমা রিপ্লাই করতে সাহসই পাচ্ছে না। রিপ্লাই করতে হাত বাড়াতেই আবার কল ভেসে উঠল ফোনে। কপাল চাপড়ালো তমা, রিসিভ করলো। গলা কাঁপছে তার। বড় ভাইয়া, লোকেশন সেন্ড কর। ভাইয়া, যেটা বললাম কর। আমরা আর মিনিট পাঁচেকের মধ্যে রওনা দিব ভাইয়া। বাড়ি থেকে গাড়ি এসে যাবে। তমা। ঈশানের ভারী কণ্ঠে থমথম খায় তমা। ঈশানকে তারা কম বেশি সবাই জমের মতো ভয় পায়। ব্যস্ত গলায় বলল, দিচ্ছি ভাইয়া, দিচ্ছি। আর আমি আসার আগে এক পা বের হবি না ওখান থেকে। তমা ফোন কাটলো। সর্বনাশ হলো বলে। ঈশান এসে যদি রাহাতকে দেখে তিতিরের সাথে দেখে খুনাখুনি হতেই পারে।
অসম্ভব নই। ঈশানের রাগ সে জানে। তাছাড়া তিতির তো ক্ষেপে আছেই ঈশানের উপর। আর তিতিরের বিয়ের কথা শুনে রাহাত ভাই কেমন করছে খোদা জানে। তিনজন একসাথে হলে চতুর্থ বিশ্বযুদ্ধ ঘটে যাবে। তমা কফির বিল দ্রুত মিটিয়ে ছুটল এক প্রকার ছাদের দিকে। রাহাতের এমন কাজে আকাশ থেকে পড়ছে তিতির। লোকটা পা জড়িয়ে বসে পড়েছে মেঝেতে। তিতিরের হাত থেকে শব্দ করে পড়ল পার্স আর ফোনটা। সেদিকে নজর দিল না, বরং দ্রুত সরাতে চাইল রাহাতকে। টেনে তুলতে চাইল। রাহাতের শক্তপোক্ত ভারী শরীর এক চুল নড়ল না। রাহাত উল্টো আরো শক্ত করে ধরল তিতিরের পা। রাহাতের স্পর্শ তার শরীর সইতে পারছে না। গা গোলাচ্ছে। কারণ কি? ঈশানের মুখটা ভেসে উঠছে তার। স্বামী হয়ে লোকটা যা করছে তার সাথে অন্য মেয়েকে নিয়ে একই কাজ সে কখনো করতে পারে না। অতদূর যাওয়া তো দূর, ভাবতেও পারে না। অন্য পুরুষ তাকে ছুঁবে কেন? না মানল ঈশান তাকে স্ত্রী হিসেবে। কিন্তু বিয়েটা তো বৈধ, পবিত্র। সে পবিত্র। অন্য পুরুষের ছোঁয়ায় সে নিজেকে অপবিত্র করবে কেন? তবে রাহাতের প্রতি একরাশ মায়া কাজ করল তার। লোকটা পাগলের মতো হু হু করে কেটে যাচ্ছে তার পা চেপে। রাহাত ভাই, পাগল হলেন আপনি? উঠুন প্লিজ। রাহাত উঠল না। দুদিকে বাচ্চাদের মতো মাথা নাড়ল। পরি, যা বলেছি ভুলে যাও, হ্যাঁ? আমি রেগে বলেছি, আমাকে ছেড়ে যেতে। ছেড়ে যাবে না কেমন? আমি না মরে যাব, শেষ হয়ে যাব। ছেড়ে যাবে না কেমন? রাহাতের আর্তনাদে বুক ভারী হলো তিতিরের। লোকটা বাচ্চাদের মতো করছে পুরো। নিজের চোখ দিয়ে গড়িয়ে পড়া নোনা জল হাতের উল্টো পিঠে মুছল তিতির। আমি আমার কথা রাখতে পারিনি রাহাত ভাই। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। রাহাত আরো জোরে আর্তনাদ করে বসল। তিতিরের পা ছেড়ে শটানে দাঁড়িয়ে জাপটে বুকে চেপে ধরল তিতিরকে। না না, এভাবে বলবে না। আমি বাঁচব না তোমাকে ছাড়া। সম্ভবই না একদম। পরি, দেখো শ্বাস নিতে পারছি না আমি। ঈশান তোমাকে কি ভালোবাসে? বলো। আচ্ছা ধরলাম ভালোবাসে। কিন্তু আমি তো আরো আগে থেকে ভালোবাসি বলো। যা বলবে যেভাবে বলবে সেভাবে থাকবো আমি। সেভাবেই ভালোবাসবো। আমাকে ছেড়ে যেও না, হ্যাঁ? যেও না কিন্তু। তিতিরের শরীর অবশ হয়ে আসছে। গা গোলাচ্ছে এবার। রাহাত তাকে ছাড়ছে না। অথচ তার শরীর জ্বলছে যাচ্ছে মনে হচ্ছে। ধস্তাধস্তি করছে সরে যেতে। ঈশানের মুখটা ভেসে উঠছে তার সামনে। স্বামী নামক বৈধ পুরুষের অস্তিত্ব ভাসছে সবখানে। হোক সে স্বামী তাকে স্বীকৃতি দেয়নি, হোক সেও দূরে চলে যাবে বলেছে, তবু রাহাতের স্পর্শ সে মানতে পারছে না। হু হু করে কেঁদে ফেলল তিতির। রাহাত চমকে ছেড়ে দিল। পরি, কাঁদে না প্লিজ, সরি, খুব সরি, ব্যথা দিয়ে ফেলেছি, হ্যাঁ? আর দেব না, ছেড়ে যেও না, হ্যাঁ? এই পরি। তিতির দু হাতে মুখ চেপে কেঁদেই যাচ্ছে। রাহাত আবার এগিয়ে আসতেই বেশ খানিকটা হুড়মুড়িয়ে পিছিয়ে গেল সে। গায়ের ওড়নাটা সুন্দর মতো দ্রুত হাতে টেনে ঢেকে ফেলল গোটা শরীর। এক হাত সামনে বাড়িয়ে থামতে বলল রাহাতকে। কান্নামাখা গলায় বলল, নিজেকে সামলান রাহাত ভাই। আমি এখন অন্য কারোর বিবাহিতা স্ত্রী। অন্য কারোর স্পর্শ আমার শরীরে আমার এখন আপনার সামনে দাঁড়ালেও পাপ। সেখানে আপনি আমাকে স্পর্শ করছেন। দয়া করে আর ছুবেন না। রাহাতের বুকটা ঝাঁঝরা হয়ে গেল যেন। তার পরের শরীরে অন্য পুরুষের স্পর্শ মানে কি? এ কথা তাকে শুনতে হলো। এখন মানতেও হবে। মরে গেল না কেন এ কথা শোনার আগে? এতগুলো বছর ধরে পাগলের মতো ভালোবাসে, চাতক পাখির মতন আগলে রেখে কয়েকটা দিনের ভুলের জন্য ক্ষুধা তাকে গোটা জীবনের জন্য কেড়ে নিল। মেয়েটাকে। তারপরেটা অন্য পুরুষের হয়ে গেল। ও খোদা, দম বন্ধ হয়ে আসছে আমার। মরে যাচ্ছি আমি। তিতির, এই তিতির। পরি, মরে যাচ্ছি। শেষ হয়ে যাচ্ছি। একটু দয়া করো। করো না আমাকে একটু দয়া। ছেড়ে যেও না। বাঁচব না তো আমি। আল্লাহ! তমা এসেছে, দাঁড়িয়েছে সিঁড়ির গোড়ায়। খোলা আকাশের নিচে ফেরি লাইটের ঝলমলে আলোয় এক অসহায় প্রেমিক পুরুষের উন্মাদের মতো কাঁদছে। ভালোবাসা ভিক্ষা চাচ্ছে। তিতির পাথর হয়ে দাঁড়িয়ে আছে, সেও কাঁদছে। কারোর কিছু করার নেই এখন। তমা দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় তিতিরের পেছনে। মেঝেতে পড়ে থাকা রাহাতের সেলফোনখানা অনবরত বেজে যাচ্ছে। তমা তাকালো সেদিকে। নাম্বারটা রাহাতের মা নামে সেভ করা। তমা ফোনটা হাতে এগিয়ে গেল রাহাতের দিকে। রাহাত কোনো দিকে খেয়াল নেই। সে তো তিতিরের জন্য কাঁদতে ব্যস্ত। ফোনে এবার ভেসে উঠল একসাথে কয়েকটা মেসেজ। না চাইতেও পড়ে ফেলল তমা। চমকে তাকালো রাহাতের দিকে। গলা চিরে আর্তনাদ করে বসলো, রাহাত ভাই, আপনার মা। রাহাতের এক নিমিষেই কান্না থামলো। তমার হাত থেকে ছোঁ মেরে ফোনটা নিল। স্তব্ধ হয়ে দেখলো। পাগলের মতো তিতিরের দিকে এগিয়ে গেল। পরি, আমার মা। আমার মা ভালো নেই তিতির। আমি কোন দিকে যাব এখন বলো? তোমাকে হারাতে পারবো না আমি। আমার মা, আমি কিন্তু আসবো। আবার তোমার কাছে অপেক্ষা করবে কিন্তু। পালাবে না কিন্তু। উন্মাদের মতো ছুটে বেরিয়ে গেল রাহাত। তিতিরের মাথা ঘুরছে। ঝড় বয়ে গেল এক প্রকার। তাল হারিয়ে পিছিয়ে হেলে যেতে আগড়ে ধরল তমা। দ্রুত বসালো চেয়ারে। বুকের মধ্যে ঝাপটে ধরল বোনটাকে।
ঠিক আছে তিতির, কিচ্ছু হয়নি। এভরিথিং ওকে। তিতির শব্দ করে কাঁদছে এবার। কান্নার পানিতে নিমিষে ভিজে উঠল তমার জামাকাপড়। তমা মাথায় হাত বুলাচ্ছে। কিচ্ছু হয়নি বোন, বললাম তো। তোর কোনো দোষ নেই। যা হচ্ছে তোর কোনো কিছুতে হাত নেই। আমি সব এলোমেলো করে ফেললাম তমা। রাহাত ভাইয়ের মা। মেয়েটা ফুঁফিয়ে ফুঁফিয়ে উঠছে। তমা শক্ত করে ধরল। এসব বলে না। খোদা যা পরিকল্পনা করে রেখেছেন সেটাই হবে। আমার শরীর। কি হয়েছে হুম? আমাকে স্পর্শ করলো কেন? অন্য কেউ? রাহাত ভাই আমাকে? তমা চমকে উঠল। সে অনেক পরে এসেছে। তার আগে কি ঘটেছে তা সম্পর্কে অবগত নয় সে। ব্যস্ত হয়ে উঠল। কিছু করেছে তোর সাথে? আমাকে জড়িয়ে ধরল কেন তমা? আমি বিবাহিত। তমা কি বলবে ভেবে পেল না। জঘন্য একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে মেয়েটা। বরাবরই এসব বিষয়ে সে সতর্ক। বিয়ের আগে কোনো ধরনের সম্পর্কে জড়াতে চাইতো না কখনো। তার উপর এখন বিবাহিত। তারপরে অন্য পুরুষ তাকে জড়িয়ে ধরেছে। বিষয়টা স্বাভাবিক লাগলেও তমা চেনে বোনকে। তিতিরের জন্য এটা বিশাল ব্যাপার। কিচ্ছু হয়নি তিতির, শান্ত হ। এসব কিচ্ছু না। ঈশান ভাই আসছে। তিতিরের মুখ তুলল। চোখ মুখ লাল হয়ে গেছে। গাড়ি পার্কিং করে হন্তদন্ত হয়ে ছুটতেই ধাক্কা লাগলো এক আগন্তুকের সাথে। ঈশান নিজের উপরই বিরক্ত হলো। দোষটা তারই। ব্যস্ত হয়ে নিজের ফোনটা তুলল রাস্তা থেকে। আই এম এক্সট্রিমলি সরি। আগন্তুক এক সেকেন্ডও দাঁড়ালো না। বড্ড তাড়াই বুঝি। ঈশান তার পায়ের কাছে পড়ে থাকা লোকটার মানিব্যাগটা পেল। দ্রুত হাতে তুলে দেওয়ার জন্য ঘুরল। কিন্তু ততক্ষণে চোখের আড়ালে হয়েছে আগন্তুক। এবার ঈশান বিরক্ত হলো লোকটার উপর। এত তাড়াহুড়ো করে কি লাভ হলো? সেই তো মানিব্যাগটাই ফেলে গেল। দুদিকে হতাশার মাথা নেড়ে মানিব্যাগটা খুলল। কোনো আইডি কার্ড আছে কিনা দেখা দরকার। মানিব্যাগটা খুলে চোখ বড় হয়ে গেল। হাতের মুঠটো শক্ত হয়ে এলো। একপাশে সুন্দর মতো আটকে আছে এক রমণীর ছবি। ঈশান ছবিটা হাতে নিল। উদাস হয়ে তিতির তাকিয়ে আছে আকাশের দিকে। ছবিটা সম্ভবত হঠাৎ তোলা। ছাদের কার্নির তলে দাঁড়িয়ে আছে মেয়েটা। গায়ে ক্রপ টপ আর স্কার্ট। গোছল করে ছাদে উঠেছিল হয়তো নিজের অজান্তেই। অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো একটা নাম। রাহাত। দাঁতে দাঁত চেপে ছবিটা একটানে ছিঁড়ে ফেলল ঈশান। মানিব্যাগে আরো কিছু নেই। ছুঁড়ে ফেলে দিল রাস্তাতেই। মাথাটা গরম হয়ে এলো। মাথাটা গরম হয়েছিল আগে থেকেই। আর এক ধাপ হলো। গটগট পায়ে ঢুকে গেল রেস্তোরাঁতে। তমা জানিয়েছে তারা রুফটপে আছে। লিফটে উঠে মিনিট পাঁচেকের মধ্যে এসে দাঁড়ালো ছাদে। তিতির চুপচাপ বসে আছে। পাশের খানিক দূরে চেয়ারে বসা তমা। তমা ঈশানকে দেখে দাঁড়িয়ে পড়ল। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। ঈশান দ্রুত পায়ে এসে দাঁড়ালো তিতিরের সামনে। ভীষণ রেগে আছে সে। না করার পরও মেয়েটা এসেছে ওই ছেলেটার সাথে দেখা করতে। খুন করতে ইচ্ছে হচ্ছে তার। নিজের সামনে চেনা পরিচিত সেই গ্রান মানুষটার অস্তিত্ব টের পেয়ে মুখ তুলল তিতির। ঈশান রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে মেরে ফেলবে এমন মনে হচ্ছে। তিতিরের নির্বিকার রূপে মেজে ঝাড়ালো ঈশান। থাপ্পড় মারার জন্য হাত তুলল। তবে ততক্ষণে তমা এসে জাপটে ধরেছে ভাইয়ের হাত। ভাইয়া কি করছোটা কি? নিজের একই দৃষ্টি ঈশান নিক্ষেপ করলো তমার দিকে। তমা ভয় পেলেও ভাইয়ার হাত ছাড়ল না। ঈশান হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিল তমার হাত। জোরে জোরে শ্বাস নিল। রাগ কন্ট্রোলে আনতে চাইল। তিতিরকে কিছু বলতে যাবে সে সময় হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে বসলো তিতির। দুহাত বাড়িয়ে শক্ত করে আঁকড়ে ধরল ঈশানের কোমর। মুখ গুজল ঈশানের পেটে। এক মুহূর্তের জন্য থ বনে গেল ঈশান। তমাও চমকেছে। তবে সেখানে দাঁড়িয়ে থেকে কাবাব মে হাড্ডি হওয়ার মতো ভুল মোটেও করল না। আবার নেমে চলে যাওয়ার সাহসও পেল না। ঈশান মেয়েটাকে আবার মারধর করলে কে আটকাবে? সরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে রইল রেলিং ঘেঁষে। ঈশানের দু হাত দুপাশে ঝুলছে। তার কয়েক সেকেন্ড যেন হার্টবিট থেমে গেছে। খেয়াল করলো প্রচন্ড রেগে মেয়েটাকে আঘাত করতে এসেছিল। অথচ মুখ দিয়ে একটা কথা বলছে না। পা শক্ত হয়ে আটকে গেছে মেঝেতে। তিতির চেয়ারে বসা। বেশ শক্ত করে জড়ানো ঈশানের কোমর। শরীরে কারেন্ট শক লাগছে ঈশানের। মুখ গুজে আছে সে মেয়েটা। কাঁদছে কি? শার্ট ভিজে যাচ্ছে। ঈশান মেয়েটার মুখ তুলতে চাইল। তিতির শরীর কেঁপে কেঁপে উঠছে। ঈশানের মনটা নরম হলো। শীতল শান্ত গলায় ডাকলো, তিতির। ৫ মিনিট প্লিজ। তিতির, ছেড়ে তো যাবেনই। একটু শ্বাস নিতে দিন। দয়া করুন। আর বলবো না কখনো। এই প্রথম, এই শেষ। ঈশানের বুকের ভিতর কি যেন হলো। ধকধক শব্দ জোরালো হলো। মেয়েটার কি হলো বুঝতে পারছে না। আবার টেনে সোজা করার চেষ্টা করলো। তিতির সোজা হলো। ফর্সা পুতুলের মতো মুখটা রক্তিম। ফোলা ফোলা মুখটার কান্নার জন্য আরো ফোলা লাগছে। কি মায়াবীই না লাগছে। তিতির এবার মুখ তুলে চমকে উঠল। কি করে বসেছে সে এখন? খেয়াল হতেই দাঁড়িয়ে পড়ল চেয়ার থেকে। দু হাতে ঝটপট চোখ মুছল। তমাকে খুঁজল। থমা খানিক দূরেই। সামনে ঈশান। নিজেকে শতবার ধিক্কার জানালো সে।
আবেগের বশে নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছিল এই বেইমান লোকটার কাছে। ২ কদম পিছিয়ে সরে গেল। তমা, আমি নিচে যাচ্ছি, আয় প্লিজ। তিতির এক ছুটে নেমে গেল। ঈশান ঠায় দাঁড়িয়ে স্তম্ভিত, হতভম্ব। কি হলো বুঝতে খানিক সময় লাগলো তার। তমা এতক্ষণে এসে দাঁড়িয়েছে ভাইয়ের পাশে। ঈশান তাকিয়ে আছে তিতিরের প্রস্থানের পথে। সে কিছু জিজ্ঞেস করার আগেই এক এক করে ঘটে যাওয়া সব ঘটনা জানালো ঈশানকে। ঈশানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তমা ডুব গিলল। ভাইয়া, তিতিরের কোনো দোষ নেই। গাড়িতে গিয়ে বস। ভাইয়া। গাড়ি চলছে আঁকাবাঁকা রাস্তা দিয়ে। রাত হয়েছে বেশ। তারা শহরের কোলাহল ছেড়ে এসেছে বেশ খানিকক্ষণ। রাস্তায় গাড়ির চাকা হাওয়া ছেড়ে দেওয়ায় সব ঠিকঠাক করতে আরো ঘন্টাখানেক সময় নষ্ট হয়েছে। ঈশান ঘড়ি দেখল। রাত 11:15। বাড়ি ফিরতে আরো ঘন্টাখানেকের বেশি রাস্তা। বিদ্যুৎ চমকাচ্ছে। বাতাস বইছে। ঝড় নামলো বলে। গাড়ির লুকিং গ্লাসে তাকালো। পিছনে বসা তমা আর তিতির। রেস্তোরাঁ থেকে নিচে নেমে দেখে আগে পিছনের সিটে বসে আছে মেয়েটা। তমা বারবার বলা সত্ত্বেও সামনে এসে বসলো না। ঈশান চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। জেদ ভরা মুখটা পরক করে। তমার কাঁধে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাচ্ছে। গালে কান্না শুকিয়ে যাওয়ার দাগ। ঈশান ড্রাইভিং এ মন দেয়। শাস্তি দেবে সে তিতিরকে। ভয়াবহ শাস্তি। আরো কাঁদাবে। সে যে যন্ত্রণা ভোগ করছে, মেয়েটাকেও ভোগাবে সে। অন্য পুরুষকে নিজেকে স্পর্শ করতে দেওয়ার শাস্তি এত সহজে কিভাবে না দেয় সে। ভাবতে ভাবতে মিনিট দশেকের ভিতর ধমকা হওয়া শুরু হলো। ঈশান বিরক্তসূচক শব্দ করল। বাড়িতে পৌঁছতে এখনো ঢের দেরি। ঝড়ের গতি নিমিষেই বেড়ে গেল। তমা ভয়ে আর্তনাদ করে উঠল। ঝড় শুরু হলো তো বড় ভাইয়া, কিভাবে যাব? ঈশান নিজেও ভাবছে সে কথা। কারণ বাতাসের তীব্রতায় গাছপালা ভেঙে পড়ছে আশপাশে। এর মধ্যে গাড়ি চালানো রিস্ক। ভয়াবহ রিস্ক। রাস্তায় আর গাড়িও তেমন দেখা যাচ্ছে না। এমন ফাঁকা রাস্তায় ঝড়ের মধ্যে দুটো মেয়েকে নিয়ে চলাচল আরো ঝামেলাকর। তার সমস্যা মনে না হলেও মেয়ে দুটো খুব সম্ভবত কান্নাকাটি শুরু করবে। এরই মধ্যে তিতিরের ঘুম ভেঙে গিয়েছে। ফোলা ফোলা চোখ মুখে ডলে সোজা হয়ে বসলো। বাইরে চোখ যেতেই রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল চোখজোড়া। প্রচণ্ড ঝড় উঠেছে। আধো আধো অন্ধকারে গাড়ির ফ্রন্ট লাইটের আলোয় ভয়ঙ্কর দেখাচ্ছে পরিবেশ। প্রকৃতি রুষ্ট, অসম্ভব রুষ্ট। মুখে ভয়ের ছাপ স্পষ্ট। বাইরে দৃষ্টি রেখে এক হাতে খামচে ধরল তোমার হাতের এক কবজি। আর্তনাদ করে উঠল, এই তো মা, বাড়ি যাবো কি করে? ঈশান ভ্রু কুঁচকে দেখে মেয়েটাকে। ঈশান আশাদের সাথে বসে থেকেও মেয়েটা ঝড় দেখে ভয় পাচ্ছে। আশ্চর্য, সে কি সেভ করতে পারবে না নাকি? গাধা মেয়েটার রিয়াকশনই মেজাজ খারাপ হচ্ছে। এখানে এরকম কাঁদো কাঁদো মুখ বানানোর কি আছে? এমনিতে তো তার সামনে ভয়ের ছিটেফোঁটা দেখা যায় না। যেখানে বাড়িময় সবাই তাকে যমের মতো ভয় পায়, সেখানে এই বাচ্চা মেয়ে তার সামনে জংলি বেড়ালের মতো রাগ দেখায়। অথচ সামান্য ঝড়ে এরকম ভয়ে চুপসে যাচ্ছে। তমা খানিক এগিয়ে এলো সামনের দিকে। ভাইয়া, কি করবে এখন? তোর বোনকে ধাক্কা দিয়ে ফেলে দেবো গাড়ি থেকে। তিতির বিরক্ত হলো। এখানে তাকে টেনে আনার মানে কি? সে কি করলো আবার? তবে বলল না কিছু। কথা বলতে ইচ্ছে করছে না লোকটার সাথে। ঈশান গাড়ি থামালো রাস্তার এক কিনারা ঘেঁষে। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে আশপাশ। মাঝারি একটা ডাল গাড়ির উপরে শব্দ করে পড়তেই দুজনেই চেঁচিয়ে উঠল উচ্চস্বরে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে ধমকে ওঠে। আর একবার চেঁচালে দুটো কি রাস্তায় ফেলে যাব বললাম। তোমার সাথে সাথে চুপ করলেও তিতির চোখ রাঙায়। নড়েচড়ে বসে ঈশানের কথার জবাব দিতে। তোমার দ্রুত বাহু চেপে ধরে মেয়েটার। ঈশানের নিষেধ করে কিছু বলতে। তিতির ঝটকা দিয়ে সরিয়ে নিয়ে সে হাতখানা। ঈশানের সুরে তাল মিলিয়ে একই গলায় সে নিজেও তেতে ওঠে। কথায় কথায় ধমকাবেন না। কি করবি ধমকালে? সত্যি সত্যি নেমে যাব। বাড়ি গিয়ে তখন কি কৈফিয়ত দেবেন? তোর মামাদের ভয় পাই আমি। কৈফিয়ত দেওয়ার ভয়ে আমি বাড়িই যাব না তাহলে। এটা মনে হয় তোর? বাড়ির মেয়েকে রাস্তায় ফেলে গেছেন, আপনাকে কেউ কিছু বলবে না মনে করেন? গিয়ে বলবো তোমাদের মেয়ে তাদের পাতি প্রেমিকের সাথে ভেগে গেছে। তেতে থাকা তিতির ঈশানের এহেন কথায় দ্বিগুণ চটে উঠল। আপনার সমস্যাটা কি, হ্যাঁ? সর্বক্ষণ বাজে বকা স্বভাব না? স্টুপিড। জাস্ট শাট ইউর মাউথ। তিতির আরো কিছু বলার জন্য মুখ খুলে তমার দেওয়া বাধাই বলে উঠতে পারল না। ঈশান বিরক্ত মুখে ফোন বের করে খোঁজাখুঁজি করলো কিছু একটা। গাড়িটা স্টার্ট করলো। কিছুদূর গিয়ে ঘুরালো বাইরের রাস্তায়। তিতির এবার আঁতকে উঠলো। বাড়ির রাস্তা তো সোজা, ওদিকে যাচ্ছেন কেন? তোকে জঙ্গলে ফেলে আসতে। গাড়ি ঘুরান বলছি। দুর্যোগের মধ্যে আপনার হেয়ালি করতে মন চায় কেন এত? তমা চুপচাপ বসে আছে। ভাই থাকতে ভয়ের কিছু নেই। তিতিরকে ইশারায় চুপ করতে বলল। তবে তিতির থামার পাত্রে মোটেই নয়। থামাতে বললাম তো, সোজা রাস্তা রেখে এমন রাস্তায় যাচ্ছেন কেন? সমস্যা কি? ঈশান তেতে উঠল এবার। তমা, ওকে চুপ করতে বল।
না হলে আবার সত্যি ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব। তিতিরের মুখে অপমানে ভরে উঠল, চেঁচিয়ে উঠল, বাড়ি গিয়ে আমি সত্যি বড় মামা নানু অপুকে বলে দিব। ঈশান ফিসেল হাসল। বল গিয়ে যা, দেখি কি করে আমাকে। কিছু না করলে তোর কিন্তু খবর আছে বলে দিলাম। তিতির কথা বলতেই হা করতেই তাকে আরো কিছু বলার সুযোগ দিল না তমা। মুখ চেপে ধরে চুপ করতে বলল। প্রকৃতি ভীষণ রুষ্ট, আকাশ পাতাল এক করে ঝড় বৃষ্টি হচ্ছে। তমা তিতির দুজনে আয়াতুল কুরসি পড়তে ব্যস্ত। আজ জানিয়ে ফিরতে পারলে গগনবিদারী বজ্রপাতের শব্দ তো আছেই। মিনিট দশেকের ভিতর গাড়ি এসে থামলো একটা মাঝারি কটেজের সামনে। তমা মাথা নিচু করে পড়ার চেষ্টা করলো কটেজের নাম। দ্য কোজি হেভেন নামক একটা কটেজ। তিতিরও খেয়াল করলো সেটা। এই নামটা সে শুনেছে। প্রচুর জনপ্রিয় একটা কটেজ। জনমানব শূন্য, প্রকৃতির মধ্যে পর্যটকদের জন্য দারুণ একটা 5 তারকা কটেজ। তমা বা তিতির কারোরই যদিও আসা হয়নি এর আগে। ঈশান ব্যস্ত হয়ে ফোন প্যান্টের পকেটে রেখে সিট বেল্ট খুলতে খুলতে কারো বাকিয়ে বলল, দুজন বস, আমি ভিতরে কথা বলে রুম ঠিক করে আসছি। দেখি পাওয়া যায় কিনা। এর মধ্যে আজ বাড়ি ফেরা অসম্ভব। ঈশান বৃষ্টি মাথায় দৌড়ে ভিতরে গেল। ফিরে এলো মিনিট 5 পর, ছাতা হাতে। যদিও ছাতাখানা উড়ে যেতে চাচ্ছে বারবার, ইশারায় বেরিয়ে আসতে বলল দুজনকে। মাঝারি ছাতাখানার নিচে কোনো মতে দুজনকে নিয়ে ভিতরে আসলো। ভিজে একসার হয়েছে তিনজনই। রিসেপশনিস্টের কাছ থেকে দুটো চাবি নিয়ে একটা দিল তমার হাতে। তোর রুম দোতলায়, ডাবল বেডের। সম্ভবত আরেক বেডে অন্য একজন আছে। কোনো সমস্যা হবে না। হোটেল মালিক আমার বন্ধুর মতো। এরা আজে বাজে মানুষ অ্যালাউ করে না। নিশ্চিন্তে থাক। তমা মাথা ঝাঁকালো। তিতির শীতে কাঁপছে, হাত বাড়ালো ঈশানের দিকে। ঈশান ভ্রুজোড়া তুলল। কি? আমার রুমের চাবি। সাথে চল, যাচ্ছি তো আমি। আমাকে দিন, আমি যেতে পারবো। তুই যেতে পারবি না সেটা কখন বললাম? চল। ঈশান তমাকে ইশারা করে হাঁটা ধরতেই তিতির দ্রুত পায়ে সামনে আসে। ঈশানের কপালে 3-4খানা ভাঁজ ঘাড় হয় আরো। তিতির বিরক্ত হয়। আপনি আপনার রুমে যান। আমার রুমের চাবি দেন। আমার রুম অব্দি আমি একাই যেতে পারবো। ঈশানের মুখের ভঙ্গি এমন হলো যেন ভয়াবহ কোনো যোগ শুনল। তমা ঠোঁট টিপে হাসছে তার ভাইবোন দুটোর কাহিনী দেখে। টম অ্যান্ড জেরির মতো লাগছে এদের দুজনকে। ঈশান তমাকে ইশারা করলো হাঁটা ধরতে। তমা বিনা বাক্যে ভাইয়ের কথা মেনে হাঁটা ধরতেই ঈশান তিতিরের দিকে ফিরল। তোর রুম মানে কি? আমি কি ঝড়ের মধ্যে রাস্তায় থাকবো? চল রুমে। তিতিরের চোয়াল ঝুলে পড়ল। তারা কি এক রুমে থাকবে এখন? ব্যস্ত হয়ে প্রতিবাদ করে উঠল। আলাদা রুম নেননি? ঈশান স্থির হয়ে দাঁড়ালো। প্যান্টের পকেটে দুহাত গুজল। গম্ভীর চোখে পরখ করলো তিতিরকে। ভিজে চুপসে গেছে একদম। শীতে টকটক করে কাঁপছে। দ্রুত রুমে না গেলে ঠান্ডা লেগে যাবে। তার নিজেরই এর মধ্যে নাক ঝনঝন করছে। খানিক মাথা চুকালো। রাজবাড়ি গলায় বলল, টাকা কি তোর মামা দেবে? গোল গোল চোখে তাকানোয় মুখখানা বাচ্চার মতো লাগছে এখন। বুঝতে হয়তো সময় লাগলো ঈশানের কথা। তারপর বাঁকা হাসলো। দেওয়ানবাড়ির বড় ছেলে টাকার হিসেব দেখাচ্ছে। ঈশান নির্বিকার, স্বাভাবিক গলায় বলল, দেওয়ানবাড়িতে কি টাকার খনি আছে? রোজগার না করলে মাটি ফুঁড়ে টাকা বের হবে? বাজে বকবেন না। আমার আলাদা রুম চাই। তোমার আশেপাশে কোনো রুম দিন। নেই। ঠিক আছে, অন্য ফ্লোর হলেও চলবে। ঈশানের চোখ এবার রাগে ভরে উঠল। মেয়েটা এত কথা বলতে পারে। তোকে বলছি না রুম নেই আর? এটাও কি তোমার রুমের মতো ডাবল বেড? ঈশান ফিচেল হাসলো, বাঁকা গলায় বলল, বউ তুই আমার, আলাদা বেডে কি কাজ? তিতির বিরক্ত হয়। খেয়ালই করবেন না বললাম। বলুন। ঈশান সিরিয়াস মুখে তাকায় তিতিরের দিকে, পাশ কাটিয়ে হাঁটা ধরে লিফটের দিকে। তমা লিফটের সামনে এসে অপেক্ষা করছে। তাকে ইশারায় ঢুকতে বলে নিজেও এসে উঠল লিফটে। তিতির এক প্রকার ছুটে এসে ঢুকলো। বললেন না? ঈশানের তপ্ত দৃষ্টিকে এক ফোঁটাও গুরুত্ব দিচ্ছে না মেয়েটা। ভয় ডরের বালাই নেই। এই দুর্যোগের মধ্যে তোর এত ডিমান্ড আসছে থেকে? থাকার জায়গা পাচ্ছিস এটাই যথেষ্ট না? কথা সত্যি, এই অবস্থায় যে একটা থাকার জায়গা পাচ্ছে এটা ব্লেসিং। আপাতত চুপ থাকার সিদ্ধান্ত নিল। দোতলায় এসে তমাকে দেখে শুনে তার রুমে রেখে দুজন এসে পৌঁছালো 5 তলায় তাদের কামরার সামনে। ভেজা শরীরে তিতির সিটিয়ে আছে। ঈশান দরজা খুলে ভিতরে ঢুকলো। রিসেপশনিস্ট বারবার বলেছে হানিমুন স্যুট এটা। সফেদ বিছানায় সুন্দর মতো ফুল দিয়ে হার্ট শেপ সাজানো। মোটামুটি বড়সড় ঘর। তিতিরের বেশ পছন্দ হলো ঘরখানা। খুবই ছিমছাম গোছানো। ভিতরে ঢুকছিস না কেন? সরে দাঁড়া। তিতির বিনা বাক্যে ধীরস্থিরে হয়ে পাশ হয়ে দাঁড়ালো। ঈশান দরজা আটকে পকেট থেকে জিনিসপত্র হাতড়ে বের করতে ব্যস্ত। তিতির বিনা বাক্যে ধীরস্থির হয়ে পাশ হয়ে দাঁড়ালো। ঈশান দরজা আটকে পকেট থেকে জিনিসপত্র হাতড়ে বের করতে ব্যস্ত। তিতির আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। রুম দেখে বুঝতে বাকি নেই এটা হানিমুন কাপলদের জন্য বরাদ্দকৃত রুম। বিছানার উপরে লাল গোলাপের হার্টের শেপের পাশে সুন্দর মতো ইংরেজি অক্ষরে লেখা
হ্যাপি হানিমুন। তিতিরের বুকের ভিতরটা ছটফট করে উঠল। অজান্তেই অজানা কারণে ছোটখাটো শরীরখানা কেঁপে উঠল। শীতে নাকি অন্য অনুভূতিতে বোঝা দেয়। গায়ের লেপ্টে থাকা জামাকাপড় টেনে টুনে কিছুটা আলগা করল। দারুণ অস্বস্তি হচ্ছে। আর চোখে তাকালো ঈশানের দিকে। উল্টো হয়ে দাঁড়ানো, ফোন হাতে। গায়ে ব্ল্যাক শার্টে একদম ভিজে পেশিবহুল শরীরে আষ্টেপৃষ্ঠে লেগে আছে। ঈশানের দিকে তাকাতেই চোয়াল ঝুলে পড়ল তিতিরের। ঈশান এরই মধ্যে নিজের গায়ের শার্টখানা খুলে ফেলেছে। পানির ফোঁটা ফোঁটা চিকচিক করছে জিম করা পেটানো শরীরে। ঈশান এক হাতে পিছনে দিয়ে ঘাড় ধরল। আড়মোড়া ভাঙল সম্ভবত। পিঠ জুড়ে প্রজাপতির নেই কারুকাজ ফুটে উঠল। এবার তিতির জুড়ে জুড়ে শ্বাস ফেলল। এলোমেলো দৃষ্টি সরিয়ে নিল এদিক সেদিক। বাথরুম আছে কি করতে? এখানে চেঞ্জ করছেন কেন? তিতিরের গলা পেয়ে ভ্রু কুঁচকে পিছনে তাকালো ঈশান। ঠোঁটে ঠোঁট টিপে চোরের মতো এদিক সেদিক দৃষ্টি লুকাচ্ছে। পুরো গায়ের জামাখানা সম্পূর্ণ ভেজা, টপটপ করে পানি পড়ছে। নারী শরীরের ভাঁজ ফুটে উঠেছে একদম। তবে এই মুহূর্তে অনুভূতিগুলো কেন জাগ্রত হতে দিল না। তোমার বলা কথাগুলো মাথায় এসে ভিড় করছে। ওই ছেলেটা তিতিরকে ছুঁয়েছে, জড়িয়ে ধরেছে। ঈশানের হাতের মুঠো শক্ত হয়ে এলো। চোখের পলকে এসে শক্ত করে চেপে ধরল তিতিরের বাহু। কোথায় কোথায় ছুঁয়েছে ওই ছেলে তোকে? আচমকা আঘাতে ঈশানের এই কথা মোটেই আশা করেনি তিতির। সে কি করে জানল রাহাত তাকে ছুঁয়েছে? সে সময়ের কথা মনে পড়তেই কান্না পেল তিতিরের। তবে মুখে প্রকাশ করতে দিল না। ঈশানের মুখ থেকে নিজের অবাক দৃষ্টি আড়াল করে বাজখেয়ে গলায় বলল, আপনার দরকার কি তা দিয়ে? কোথাও ছুঁইনি। ঈশানের হাতের বাঁধন আরো দৃঢ় হলো। শক্ত করে চেপে ধরল তিতিরের ডান হাতের বাহু। ধাক্কা দিয়ে দেয়ালে ঠেকিয়ে অন্য হাত রাখল দেয়ালে। তিতিরের মাথার উপরের দিকে। মিথ্যে বললে খুন করব। কোথায় ছুঁয়েছে? তিতির নিজের গায়ের উপর থেকে পড়ে যাওয়া ওড়না টানতে ব্যস্ত। ভেজা শরীরে বুকের উপর থেকে ওড়না সরে যাওয়ার থেকে বিব্রতকর বিষয় আর হয় না। ঈশানের তাতে আরো রাগ হলো হয়তো। এক হাতে ঝটকা টানে ওড়নাটা টেনে ফেলে দিল মেঝেতে। উন্মুক্ত হলো তার চোখে তিতিরের সব থেকে সুন্দর অংশ। ঈশান চোখ বুজল একবার। শ্বাস ফেলে খুলল চোখ সাথে সাথেই। মেয়েটাকে এর আগে দুদিন বলল বড় গলার জামা না পরতে। কথা শুনে না। দর্জি চেঞ্জ করতে হবে। খুল এসব। পরপুরুষের ছোঁয়া কাপড় এখনো গায়ে জড়িয়ে আছিস মানে কি? ঈশানের অততপ্ত চোখের আগুন ঝরা দৃষ্টিতে ভয় পেত তিতির। তবে ভয় প্রকাশ হতে দিল না। কারণ ততক্ষণে পিঠের চেনখানা ঈশানের জোরে সুরে টানে শব্দ করে খুলে গেছে। তিতির দেয়ালে ঘেঁষে দাঁড়ালো। ঈশান অবশ্য সেটা হতে দিল না। শক্ত হাতে কোমর চেপে এগিয়ে এনে কাঁধ থেকে জামা নামানোর উদ্যোগ করতেই নিজের সমস্ত শক্তিতে সরিয়ে দিল ঈশানের হাতখানা। দ্রুত দু হাতে আড়াআড়ি ভাবে আড়াল করতে চাইলেও নিজের বক্ষচূড়ার ভাঁজ। আর কত নিচে নামবেন আপনি, হ্যাঁ? এখন আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করছেন কোন সাহসে? আমার জামাকাপড় খোলার পারমিশন আমি কখন দিয়েছি আপনাকে? তিতিরের বজ্রকণ্ঠে বাঁকা হাসল ঈশান। বিদ্রূপের হাসি। গা ছমছম করে উঠল তিতিরের। অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠল। ঈশান হাসি থামিয়ে নিজের কঠিন দৃষ্টি মেলল তিতিরের উপর। তোকে গভীরভাবে ছুঁতেও আমার পারমিশনের প্রয়োজন পড়বে না তিতির। সেখানে জামাকাপড় খুলে ফেলা এমন কি? তিতির ভয় পাচ্ছে, শরীর কাঁপছে তার। ঈশানের শরীরে কালো প্যান্ট ছাড়া ওপরের অংশ উদাম, লোমহীন মাংসল প্রশস্ত বুকখানা দেখে নিজের অবাধ্য বুকটা ছটফট করল। কেমন দুর্বল লাগছে নিজেকে। নিজেকে ধমকে দিল তিতির। এখন এমন অনুভূতির সময়। ঈশানের দু হাতের ভিতর থেকে সরতে পারছে না। তবে ব্যঙ্গ করল সে নিজেও। পরপুরুষ তো আপনিও। আপনি ছুঁয়ে দিচ্ছেন তাতেও আমার অসুবিধা। তিতিরের এহেন কথায় ভয়ঙ্কর রাগ হলো ঈশানের। সে পরপুরুষ মানেটা কি? তিন কবুলের বৈধ নারী তুই আমার। আমাকে পরপুরুষ বলছিস? হ্যাঁ? আজ বাদে কাল ডিভোর্স হবে। প্রথম রাতেই সব ক্লিয়ার হয়েছে। জেনে বুঝে আমি সেই স্বামীর কাছে শরীরের চাহিদায় সতীত্ব হারাবো এত বোকা ভাবেন? নাকি কন্ট্রোললেস? মেয়েটার লিমিট ক্রস করা কথায় মস্তিষ্ক জ্বলে যাচ্ছে। রাগে আবার হিতে হিত জ্ঞান হারালো। এত নারীবাদী বক্তব্য দিচ্ছিস? সতীত্ব আদৌ আছে তোর? তিতির স্তম্ভিত হয়ে গেল ঈশানের এ জাতীয় কথায়। নিজের অসহায় দৃষ্টি মেলল ঈশানের দিকে। ছলছল করা চোখ বেয়ে এবার টপটপ করে পানি গড়িয়ে পড়ল। কি বলে ফেলেছে ভাবতেই মস্তিষ্ক সজাগ হলো ঈশানের। সে কিছু বলার আগেই তিতির মুখ খুলল। মুখে লাগাম টানুন দেওয়ান সাহেব। আমার সতীত্ব প্রশ্ন তোলার আপনি কে? কেউ না। তো জবাব দিতেও আমি বাধ্য নই। না থাকতেই পারে সতীত্ব। আপনার যায় আসার কথা না তো। দুজনের কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নই। কথার পিঠে কথায় পাহাড় জমছে আরো অভিমান এর। রাগে যা তা বকছে দুজনেই। তিতির এবারের কথায় দ্বিগুণ রেগে গেল ঈশান। নিজের শক্ত হাতে চেপে ধরল দুগাল। হাতের চাপে ফাঁকা হয়ে এলো ভেজা ওষ্ঠজোড়া। নোনা জল গড়িয়ে পড়ছেই ডাগর ডাগর কাজল জোড়া আঁখি থেকে। দাঁতে দাঁত চাপল ঈশান। কিরমির করে উঠল। মরতে চাস আমার হাতে, হ্যাঁ?
আর একবার অন্য পুরুষের কথা মুখে আনলে আজ রাত তোর জন্য দীর্ঘ হবে তিতির। ঝটকা হাতে সরিয়ে ফেলল ঈশানের হাত, চোখ রাঙালো তিতির। ম্যারিটাল র‍্যাপ, ধরে নে তাই। করলে আটকাতে পারবি? পুরুষ মানুষের হায়ানার হিংস্রতার কাছে আমি কিছুই করতে পারব না হয়তো। তবে আমার অনুমতি ছাড়া আমার সাথে সেসব করলে মনে রাখবেন, সেই দিন আপনার সাথে আমার শেষ দেখা হবে। ভয় দেখাচ্ছিস? আমি সামান্য একজন নারী। আমি ভয় দেখালে দেওয়ান সাহেব ভয় পাবেন কেন? আমি শুধুমাত্র আমার কথাটা বললাম। আমি ছিল এত সমস্যা, ওই ছেলেকে আটকাসনি কেন? ওর ছোঁয়া ভালো লাগে না? লাগতেই পারে, আপনারও তো রুষার ছোঁয়া ভালো লাগে। সে হিসেবে আমার ক্ষেত্রে ভিন্ন হবে কেন? তিতির। ঈশানের চিৎকারে থরথর করে কেঁপে উঠল তিতির। অজরে পানি গড়িয়ে পড়ছে। রুষার কথা তো ভুল নয়। সত্যি কথা বললে এত রাগ আর কি হলো বুঝল না তিতির। ভুল বলেছি আমি। আপনি কিভাবে সময় কাটিয়ে আসেন আপনার প্রেমিকার সাথে সে কাহিনী আমাকে শোনাতে পারেন। আর আমি বললে চেঁচাবেন। আশ্চর্য! আমি কাকে ছুঁয়েছি, কিভাবে ছুঁয়েছি সেটার প্রমাণ তুই দিবি। আমি কেন দেব? আপনার কথা এসব। নতুন তো কিছু বললাম না। ঈশান দূরে সরে এলো মেয়েটার থেকে। দুহাতে চুল খামচে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল নিজেকে। ভেজা শরীরটা শুকিয়ে এসেছে। পরনে শুধু ভেজা প্যান্ট। আবহাওয়া অত্যাধিক শীতল। হিসেব মতে খুব ঠান্ডা লাগার কথা, কিন্তু লাগছে না, শরীরটা গরম হয়ে যাচ্ছে। কাপড় পাল্টে নে। এই পোশাক পুড়িয়ে ফেলবো আমি। খুলে দে, ফাস্ট। পোড়াবেন কেন? অন্য পুরুষের ছোঁয়া রাখবো না আমি। তিতির অবাক হলো। সামান্য বিষয় নিয়ে এত রিয়েক্ট করার কারণে খুঁজে পেল না সে। সামান্যই তো এটা। যেখানে সে তাকে বউ হিসেবে মানে না, কখনো মানবেও না। আজ বাদে কাল আলাদা পথ হবে দুজনের। সেখান থেকে কে ছুঁলো তা নিয়ে ঈশানের এত মাথা ব্যথা কেন? এত রাগের ঘটনা মিলল না তার কাছে। ব্যঙ্গ করল ঈশানকে। আমাকেও তো ছুঁয়েছে। এখন কি আমার গায়েও আগুন দেবেন? অবশ্য পুরানোর তো বাদ রাখেননি কিছু। এত আয়োজন তো সব আমাকে পুরানোর জন্যই, তাই না? ঈশান ঘুরে দাঁড়ালো। মেয়েটা এখনো দেয়ালে সেটে দাঁড়িয়ে আছে। ওড়নাটা অবহেলায় মেঝেতে পড়ে আছে। কোমর ছড়ানো ভেজা চুলগুলো খুলে গেছে। তিরতির করে কাঁপছে ভেজা উষ্ঠজোড়া। ঠান্ডা লাগছে হয়তো। বুকের ভেতরটা অস্থির লাগছে। তাদের প্রথম রাতেও পরিস্থিতি অনেকটা এমনই ছিল। সেদিনও আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। প্রকৃতির তছনছ করা ঝড় ছিল। সেই সাথে ঝড় উঠেছিল দুই মানবীর অবাধ্য মনে। সেদিন নিজের করা কঠোর সংযমের কথা মাথায় আসতেই মাথা শূন্য হয়ে গেল। মেয়েটা সেদিন নিজ ইচ্ছে নিজের অজান্তে কি পাগলামি না করেছিল, যা সর্বনাশ হওয়ার সেদিনই বোধহয় হয়ে যেত। একটা মুহূর্তের পর কেউই আর নিজের মধ্যে ছিল না। নেহাত ক্ষুধার মর্জি ছিল না হয়তো। না হলে ঈশান ঠোঁট কামড়ে ধাতস্থ করে নিজেকে। মেয়েটা দুহাতে বক্ষজোড়া আড়াল করেছে। ঈশানের হাসি পেল। সেদিনই তো ওই ছোট্ট আবেদনময়ী নারী অঙ্গের সবটুকু মাপঝোঁক করা হয়ে গেছে তার। মেয়েটা বড্ড অবুঝ। তুই পুড়াচ্ছিস আমাকে সেদিনের মতো। ঈশানের কণ্ঠ আচমকা কেমন অন্য শোনাচ্ছে। তিতির বুকের ভিতর কেমন একটা করছে। কাপড় পাল্টেই, নাকি সেদিনের মতো আমি পাল্টে দেব? কান ঝনঝন করে উঠল। অসভ্য লোকের অসভ্য কথাবার্তা। এলোমেলো দৃষ্টি ফেলে দ্রুত ছুটল বাথরুমের দিকে। দরজা আটকে জোরে জোরে শ্বাস ফেলল। কান ঝনঝন করে উঠল। অসভ্য লোকের অসভ্য কথাবার্তা। এলোমেলো দৃষ্টি ফেলে দ্রুত ছুটল বাথরুমে। দরজা আটকে জোরে জোরে শ্বাস ফেলল। এতক্ষণ কিভাবে সে দাঁড়িয়েছিল লোকটার সামনে একমাত্র সেই জানে। তিতিরের শরীরটা এবার ঠান্ডায় কেঁপে উঠল। মাথাটা টনটন করছে। কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথা শুরু হলো বলে। নির্ঘাত আজকেও কঠিন জ্বর আসবে। বৃষ্টির পানি তার একদম সয় না। তা যদি আবার হয় অসময়ের বৃষ্টি। দ্রুত গায়ের জামাটা খুলে ফেলল। গায়ে থাকা আর বাকি সব বস্ত্রগুলো ঠাঁই নিল বাথরুমের মেঝেতে। শাওয়ার ছেড়ে গোসল করে নিল সে। হঠাৎ কিছু একটা খেয়াল হতেই আরেক দফা আঁতকে উঠল। সে এখন পরবেটা কি? অসহায় চোখে তাকালো ভিজে চুপচুপে গায়ের পোশাকগুলোর দিকে। বাথরুমে দুটো তোয়ালে ছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু নেই। সর্বনাশ, এবার কান্না পেয়ে গেল তিতিরের। অতক্ষণে দাঁড়িয়ে থেকে গায়ের জামাকাপড় অতক্ষণে দাঁড়িয়ে থেকে গায়ের জামাকাপড় যতটুকুই হোক পানি আটকে শুষে নিয়েছিল তাও। এখন তো ভিজে একসার। প্রায় ঘন্টাখানেক হলো বাথরুমে তিতির। এখানে এর মধ্যে বেশ কয়েকবার হাঁচি দিয়েছে। বৃষ্টির পানি ধুয়ে মাথায় স্বাভাবিক পানি না দেওয়া পর্যন্ত হচ্ছে না। তার মধ্যে উদাম গায়ে ভেজা প্যান্ট জড়িয়ে বসে আছে। মেয়েটার বের হওয়ার নামগন্ধ নেই। আরেক দফা হাঁচি দিল সে। নাক ডলে ফোনখানা টেবিলে রেখে উঠে এসে দাঁড়ালো বাথরুমের দরজার সামনে। বাজখেয়ে গলায় ডাকলো তিতিরকে। ঘুমিয়েছিস তুই বাথরুমে? ঘন্টার পর ঘন্টা কি করিস এতো? ঈশানের গলা পেয়ে লাফিয়ে বাথটাবে কিনারা থেকে উঠে দাঁড়ালো সে। মাথা নিচু করে নিজেকে পরখ করলো একবার। একটা সুতোও নেই। এই অবস্থায় বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। মাথায় তোয়ালেটা জড়ানো। গায়ের জামাকাপড় যতটুকু সম্ভব পানি নিংড়ে মেলে দিয়েছে। খুব ভালো করে তার জানা আছে এই কয়েক মিনিটে এক ফোঁটা পানিও শুকোয়নি।
তিতিরের জবাব না পেয়ে দরজায় করাঘাত করল ঈশান। শব্দ করে কষাঘাত করল। কানে যাচ্ছে না আমার কথা? তিতির অস্থির হাতে অন্য তোয়ালে খানা গায়ে জড়ালো। আয়নার পরখ করল নিজেকে। এমন অবস্থায় সে বের হতে হবে ভাবতেই গালখানা লজ্জায় রক্তিম হয়ে উঠল। অনবরত দরজার কড়া নেড়ে যাচ্ছে ঈশান। আমাকে তুই নিউমোনিয়ায় মারতে চাস নাকি? তিতির বিরক্ত হয়ে, লোকটা খালি অশুভ কথাবার্তা। আমি বের হব কি করে? পানি, পা দুটো কি আলমারিতে তোলা? বাজে বকবেন না। তুই বাজে না বকে বের হ জলদি। এই অবস্থায় সম্ভব নয়। সময় লাগবে আমার। বের হওয়ার কথা আরেকবার বলতে হলে দরজা ভেঙে ঢুকবো কিন্তু তিতির। তখন কিন্তু পানিতে চুবাবো তোকে। তিতিরের মেজাজ খারাপ হয়। কথাবার্তার কি ছিঁড়ে? লোকটা তার উপর গাধা একটা। সে কি জানে না জামা কাপড় নেই তিতিরের কি পরে বের হবে? জামা কাপড় নিয়ে আসুন চান। ঈশানের এতক্ষণে বোধগম্য হলো বিষয়খানা। সত্যিই তো জামা কাপড় নেই তো কারোরই। নিজেকে খেয়াল করে নিল। ভেজা কাপড়ে মেয়েটা থাকতে পারবে না। এবার খানিকটা নরম শোনালো তার কণ্ঠ। তোয়ালে নেই ওখানে? আছে। ওটা গায়ে জড়িয়ে বের হ। অসম্ভব। অসম্ভবকে ঠেলা মেরে সম্ভব করে বের হ। ঠান্ডায় হাত পা হিম হয়ে আসছে। তিতির সাত পাঁচ ভেবে আর কোনো পথ খুঁজে পায় না। এই অবস্থায় বের হওয়া ছাড়া আর তা শুকিয়ে আসছে তার। ধরাস ধরাস করছে বুকের বাপাসটা। কি লজ্জায় না পড়বে সে। তিতির বের হবি তুই? আপনি দয়া করে সরে দাঁড়ান দরজা থেকে, আর অন্যদিকে ঘুরে দাঁড়ান। ঈশান বিরক্তসূচক শব্দ করে ধমকে ওঠে। ঘুরে দাঁড়ালাম, তারপর কি অদৃশ্য হয়ে যাবি ঘরে এসে? নাকি আমি অন্ধের মতো চোখ বুজে থাকবো সারাক্ষণ? কোনটা? সে যা করার করব আমি। আপনি যা বললাম শুনুন। ঈশান দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ায়, গলা উঁচুয়। ঘুরেছি, দ্রুত বের হ। এমনিতেও দেখা বাদ নেই কিছু। অযথা নাটক মেয়ে মানুষের। প্রথম কথাটা কানে আসতেই দ্রুত ছিটকিনি খুলে বের হওয়ার উদ্যোগ করে তিতির। তবে লাইনের শেষ কথাগুলো কানে আসতে লজ্জায় আড়ষ্ট শরীরে নিয়ন্ত্রণ হারায় চমকে গিয়ে। ধড়াস করে পা পিছলে মেঝেতে পড়ে মেয়েটা। আচমকা ঘটে গেল সবটা। ব্যথায় গুঙ্গিয়ে উঠল সে। ঈশানের কানে গেল শব্দটা। হুড়মুড়িয়ে ঢুকে এলো বাথরুমে। মেঝেতে শয়তানে পড়ে আছে তিতির। তবে সেটা নিয়ে টেনশন করার আগেই হার্ট একটা বিট মিস করলো অন্য কারণে। একজোট খেয়ে ঘুরে দাঁড়ালো। তিতিরের গায়ের তোয়ালেটা আলগা হয়ে গেছে। ঈশানের ঘোরার সাথে সাথে খুলে মেলে গেল মেঝেতে। তিতির ব্যথা বলে হতভম্ব হয়ে গেল। নিজের শরীরে তাকিয়ে চিৎকার করে উঠল, অসভ্য লোক আপনি, অসভ্য। ঈশান বুঝল না এখানে সে অসভ্যটা হলো কি করে। পড়ে গেল ও, খুলে গেল ওর তোয়ালে। সে কি দোষ করলো? নাটক করবি না বললাম। নাটক করবি না বললাম। তোয়ালে জড়া শক্ত করে। তিতির ফুঁফিয়ে কেঁদে উঠল। ঈশান পারছে না ঘুরতে। বুকের বাঁ পাশের অঙ্গটা বেরিয়ে এলো বলে। এক হাত বুকে রাখলো। ভাগ্যের সম্পূর্ণ খোলার আগেই ঘুরে দাঁড়িয়েছিল। না হলে কি হতো আজকে? খোদা জানে। বউয়ের ওই রূপ দেখে নিজের আত্মসংযমে এক বালতি জল কি ফেলতো না সে? সর্বনাশটা কি করেই ফেলতো না? এই যেমন কিছু না দেখেই শরীরটা কেমন যেন করছে। বাকিটা আর ভাবতে পারল না সে। ধমক দিল তিতিরকে। দেখিনি বাবা কিছু, আর জ্বালাতন করিস না প্লিজ। মাফ কর আমাকে। তিতির কান্নার গতি বাড়ে। সে জ্বালাতন করে সবসময়। আবার গায়ের তোয়ালেটা জড়ায়। ইস, কোমরটা বোধহয় ভেঙেই গেছে আজকে। ওঠার চেষ্টা করে, অবশ হয়ে আসছে পা দুটো। মৃদু আর্তনাদ করে ওঠে। মৃদু আর্তনাদ করে ওঠে। ঠোঁট কামড়ে ধরল ঈশান। একদম রিপিট টেলিকাস্ট হচ্ছে সেদিনের ঘটনা। আজকে মেয়েটা এমন সেমন করলে তার মরণ নিশ্চিত। উল্টাপাল্টা সাউন্ড করবি না, উঠে দাঁড়া। তিতির দাঁত কামড়ে ওঠার চেষ্টা করলো। কিছুতেই ঈশানের সাহায্য নেবে না সে। কিন্তু সম্ভব হলো না। কিছুতেই উঠতে পারল না। আপনি বাইরে যান, আমি আসছি। এখন উঠতে তোর সমস্যা কি? সময় লাগবে উঠতে, যান। ঈশান বিরক্ত মুখে ঘুরে তাকালো। বক্ষজোড়ার উপরের উন্মুক্ত অংশ আর হাঁটুর নিচে খোলা অংশ জ্বলজ্বল করছে। নিজেকে নিয়ন্ত্রণ করলো খুব করে। তিতির কিছু বলার আগে পাজা কোলে তুলে নিল। চেঁচিয়ে আঁকড়ে ধরল ঈশানের ঘাড়। ঈশানের উদ্যম শরীরে স্পর্শ লাগছে উন্মুক্ত অংশ জুড়ে। দুটো মানবহৃদয় কঠিন শিহরণ বয়ে গেল। কেঁপে উঠল গোটা দুই শরীর। লজ্জায় লাল নীল হতে ব্যস্ত তিতির। এই লোকটার থেকে ১০০ হাত দূরে থাকতে চাই সে। অথচ ভাগ্যের দোষে অর্ধনগ্ন হয়ে তার কোলে উঠতে হচ্ছে বারংবার। তোকে কোলে করে বাথরুম থেকে ঘরে নেওয়ার চুক্তি নিয়েছি আমি বোধহয়। কি? দুদিন একসাথে থাকতে হলো। দুটো দিনে একই অবস্থা। বাথরুমে এসে কিছু না কিছু কাহিনী জাজিয়ে বসে থাকিস। তোকে কোলে করে ঘরে নিতে হয় আমাকে, যন্ত্রণা একটা। তিতির গাল ফোলালো। সে কি ইচ্ছে করে এসব করে নাকি? বিছানায় যাব, ব্যথা করছে। আবার একই কথা। এমন অবস্থায় কোলে উঠে যদি সে নারী বিছানায় যাওয়ার কথা বলে, তার স্বামী নামক পুরুষ হৃদয় কি পরিমাণ তোড়পাড় করে তা কি এ মেয়ে বুঝে না? চড় দিয়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। এবারে ধমকে মাথা মুন্ডু খুঁজে পেল না তিতির। আমি কি করলাম? চুপ। গটগট করে এনে ফেলল বিছানায়।
তিতির কাঁদো কাঁদো মুখে ধীর সুস্থে পা চাপিয়ে বসে চাদর নিয়ে ঢাকলো উন্মুক্ত পাজোড়া। ঈশান তাকালো না আর তার দিকে। দ্রুত তারও পোশাক পাল্টানো দরকার। সে উদ্দেশ্যে রওনা হতে ধমকালো পাজোড়া। দুটো তোয়ালেই তিতিরের কাছে। তোয়ালেটা খোল। রসগোল্লার মতো বড় করে ফেলল তিতির চোখজোড়া। এই লোক বলে কি? আত্মরক্ষার ভঙ্গিতে আড়াআড়ি হাত রাখল প্রথমে বুকের উপর। তারপর একই গতিতে চাদরখানা টেনে শরীরে আড়াল করল। অসভ্য লোক। কপালে ভাঁজ পড়ল ঈশানের। অসভ্য অসভ্য করে মুখে ফেনা তুলছিস। অসভ্যতামি করেছি কিছু এখনো? করবো? করছেন না বুঝি? তোয়ালে খুলবো মানে কি? বাচ্চা কাচ্চা নিয়ে এই এক সমস্যা। বুঝে হয়তো একদম কম, নয়তো এক পাতা বেশি। তেলকে তাল করে জন্মগত স্বভাব এমনিতেই নারীদের। তার মধ্যে যদি হই বাচ্চা বউ তাহলে তো কথাই নেই। দাঁত খিঁচালো ঈশান। গায়েরটা না মাথারটা? গায়েরটা না মাথারটা? আমি পরবো কি? কিছু ছাড়া দেখতে চাস? হতভম্ব তিতির দুদিকে সজোরে মাথা নাড়ল। সেটা কখন বললাম আমি? মাথার তোয়ালেখানা খুলে বাড়িয়ে দিল ঈশানের দিকে। তোয়ালেখানায় তিতিরের চুলে সেই মাতাল করা ঘ্রাণ। ঈশানের গোসল করে বের হতে মিনিট 15 সময় লাগলো। ভেজা কাপড় মেলে কোমরে তোয়ালে জড়িয়ে বের হলো। নেশাগ্রস্ত লাগছে তার নিজেকে। তোয়ালেটার ঘ্রাণে আগুন লেপ্টে আছে যেন। এক হাতে চুলগুলো ঝাড়তে ঝাড়তে ঈশান এসে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। তিতির তখনকার মতোই চাদরে গলা অবধি টেনে বসে আছে। ভেজা চুলগুলো বিছানা ছুঁয়েছে। তিতির নিজের দৃষ্টি সংযত করতে মরিয়া। ঈশানকে এমন অবস্থায় সে এর আগেও একদিন দেখেছিল। বিয়ের আগের দিন সম্ভবত। কোমরের বেশ নিচে তোয়ালেখানা। পেটের ছয়খণ্ডের কারুকাজ ভি শেপ হয়ে তোয়ালের ভিতরে আড়াল হয়েছে। ভাবতে শরীর গরম হয়ে ঘেমে উঠল চোখের পলকে। অসহ্য অনুভূতি, রাগ, অভিমান, আত্মসম্মান সব বিসর্জন দিয়ে বেহায়ের মতো আত্মসমর্পণ এর অনুভূতি যাকে বলে আর কি। মুষলধারে বৃষ্টি, কমার নামগন্ধ নেই এক বিন্দু। আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। নিজের ফোনখানা চার্জ দিয়ে বাড়িতে এর মধ্যে ফোন করে জানিয়ে দিয়েছে তাদের কথা। তোমার বাড়িতেও আলাদা করে জানানো হয়েছে। সমস্যা হয়নি মোটেই। ঈশান সাথে আছে। সেখানে মেয়েদুটোকে নিয়ে টেনশন করার সময় নষ্ট বই কিছু নয়। এরই মধ্যে হোটেল বেয়ারাকে দিয়ে নিজের গাড়ি থেকে ল্যাপটপখানা আনিয়ে নিয়েছে ঈশান। সোফায় বসে সেটাতে দৃষ্টি তার। তিতির ফোনে তমার একের পর এক উল্টাপাল্টা মেসেজের জবাব দিতে ব্যস্ত। তমার এক একটা মেসেজ নিজের অজান্তেই বারংবার দৃষ্টি চলে যাচ্ছে ঈশানের দিকে। আর রক্তিম মুখখানা আরো রক্তিম হচ্ছে। তিতির ফোন বন্ধ করে ফেলে। তোমার এসব বাজে কথায় আর কিছুক্ষণ উত্তর দিলে নিজের হুঁশ হারিয়ে বসবে সে। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। রাত্রি 1:45। বেশ রাত হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে তার ঘুম ধরছে না। এই অবস্থায় ঘুম ধরবে আশা করাই ভুল। ঈশানকে দেখে তার শ্বাসকষ্ট হচ্ছে রীতিমতো। লোকটা এমন বিপজ্জনকভাবে আছে। অতি সুদর্শন পুরুষ মানুষ এমন করে সামনে থাকলে নিজেকে কিভাবে সামলাতে হয় জানা নেই তার। ঈশানকে দেখলো আর চোখে। সম্ভবত লোকটার ভালো রকম ঠান্ডা লেগে গেছে। বেশ কয়েকবার হাঁচি দিচ্ছে। মুখটা লাল লাগছে। তার নিজেরও জ্বর লাগছে এর মধ্যেই। ঈশানের মধ্যে শুতে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে সে নিশ্চিন্ত হবে নাকি মানুষটার জন্য টেনশন করবে বুঝে উঠতে পারছে না। রাগটা ঠেলে এসে ঘুমাতে বলবে কিনা সেটা ভেবে পাচ্ছে না। ঘরের মধ্যে কয়েকটা সোফা। কিন্তু দুর্ভাগ্যবশত সবগুলো সোফাই সিঙ্গেল হিসেবে। এখানে ঈশানের মতো বড়সড় দেহের অধিকারী একজন মানুষ কল্পনাতেও শোয়ার উপযোগী নয়। কপাল চেপে বসে আছে ঈশান। তিতির খুব করে নিজের মনটা অন্যদিকে সরাতে চাইল। সম্ভব হলো না। ধীর গলায় বলল, আপনি শুয়ে পড়ুন এসে। ঈশান মাথা তুলে তাকালো তিতিরের দিকে। গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো বসে আছে চাদর জড়িয়ে। মুখটুক রক্তিম। জ্বর আসছে হয়তো। নিজের অবস্থা বেশ বেগতিক। সত্যি ঘুম দরকার। কিন্তু বিছানাটা পরখ করল ঈশান। তিতিরের সাথে এক বিছানায় খুব রিস্কি। বিশেষ করে আজকে। একে তো আবহাওয়া সুবিধার নয়, আর না তো তিতির সুবিধাজনক আছে। একে তো ওরকম নারীদেহে পাশে রেখে ঘুম অসম্ভব। যাও দৈবভাবে সম্ভব হয়ে যায় তারপরও রাতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা শতভাগ। জেগে থেকে এই ছোটখাটো তোয়ালে দুজনেরই গায়ে থাকতে চাচ্ছে না। সকালে উঠে কার উপর কাকে কোন অবস্থায় দেখবে ভেবে শরীর ঝাঁকি দিয়ে উঠল ঈশানের। তিতির তখনও আগ্রহ চোখে তাকিয়ে আছে ঈশানের জবাবের অপেক্ষায়। ঈশানকে কিছু বলতে না দেখে আবার ডেকে উঠল, ঈশান ভাই। ব্যাস, আগুনে ঘি পড়ল আবার। চোখের পলকে ঈশানকে আবিষ্কার করলো তিতিরের সামনে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে হেলে গেল বিছানায়। ঈশান ঝুঁকে আছে তার উপর। তোর ভাই আমি। নন? কবুলের পর ভাই থাকে কেউ? তিতিরের রাগ হয়। দিনের মধ্যে 100 বার কবুলের দোহাই দেই। যেটা কোনো মূল্যই নেই তাদের সম্পর্কে। এক বাঁধা ধরা জোর জবরদস্তির সম্পর্ক। সেখানে কি ডাকলো কি বললো সেটা নিয়ে এত রিয়েক্ট করার কি আছে? আপনার সাথে আমার কবুলের পরের সম্পর্ক হয়নি ঈশান ভাই। সুতরাং আগে যা ছিলাম আমরা
তা ডেকেছি, সেটা এখনো ডাকলে দোষের বলে মনে করি না আমি। তিতির ভেবেছিল ঈশান তার এই কথায় আবার রেগে যাবে। আশ্চর্যজনকভাবে ঈশানের মুখে রাগের ছিটেফোঁটাও দেখা গেল না, বরং উল্টো কেমন একটা হাসি হাসলো। এই হাসিতে হৃদয় কেঁপে ওঠে, ধড়ফড় করে বুকটা। কবুলের পরের সম্পর্ক হোক সেটা চাস? আমাকে কি ভাবেন আপনি? বাচ্চা? সে আপনি যা খুশি ভাবতে পারেন, তবে আমি সেই কোয়ালিটির নারীদের মধ্যে মোটেও পড়ি না, যারা শুধুমাত্র দেহের চাহিদা মেটাতে সর্বত্র বিলিয়ে দেবে। এমন পুরুষের কাছে যে পুরুষ তাকে বৈধ স্বীকৃতি দেয়নি। সুতরাং আপনার প্রেমিকার সাথে আমাকে কুলাবেন না। বিয়ের আগে এ ধরনের সম্পর্ক তো দূরে থাক, বিয়ে হলেও আমি কারোর মনের বিরুদ্ধে সে ধরনের সম্পর্ক স্থাপন করতে চাইব না। বড্ড বড় মানুষের মতো কথা বলিস আজকাল। ঘুমিয়ে পড়ুন। পাশে শুভ। তিতির চুপ করে। তুতলায় এবার। বড় বিছানা। উপাসটাই শুয়ে পড়ুন। শরীর খারাপ হলে মামুনির কাছে জবাব দিতে হবে আবার। আমার জন্যই হলো কিনা আজ এসব। ঈশান কিছু বলল না। বুকের ড্রিম ড্রিম শব্দ উপেক্ষা করে ধীরে সুস্থে বিছানায় উঠে আসে। তিতির ততক্ষণে আরো খানিকটা সরে এসেছে, বসেছে। খিদে পায়নি? ঈশানের এই কথায় নিজের পেটে হাত চলে যায় তিতিরের। সত্যি তো, সেই দুপুরে খেয়েছে। খিদে পায়নি মানে? জব্বর খিদে পেয়েছে। তবে মুখে বলল না, মাথা নাড়ল দুদিকে। আমার মন বলছে খিদে পেয়েছে তোর। আন্দাজ শক্তি ভালো না আপনার। ঈশান জবাব দেয় না। মেয়েটার মুখটা শুকনো লাগছে, রাতে খায়নি তারা কেউই। ফোন করে খাবার চেয়ে নিল হোটেল থেকে। মিনিট দশেকের মধ্যে এসে পৌঁছালো রুম বেয়ারা রাতের খাবার নিয়ে। তিতির বিছানা থেকে ওঠার সাহসই করছে না। লজ্জায় মরে যাবে এতবার এভাবে লোকটার সামনে আসলে। ঈশান খাবারের ট্রেখানা নিয়ে এসে বসলো বিছানায়। বাড়িয়ে ধরল তিতিরের দিকে। নে। তিতির অবাক দৃষ্টিতে তাকিয়ে তার জন্য খাবার এনেছে ঈশান। সে কিভাবে টের পেল তার খিদে পেয়েছে? খিদে নেই, আপনি খেয়ে নিন। কথা বাড়াবে না। জোর করবেন না, খাবো না বললাম তো। ঈশান ধমকে উঠল এবার। নিজেরও খিদে তো পেয়েছেই। অগত্যা আর মুখ ফিরিয়ে থাকতে পারল না। চাদরের তলা থেকে হাত বাড়াতে গেল, তবে আবার তোয়ালেখানা আলগা বোধ করতেই হাত ভেতরে নিয়ে গেল। অসহায় চোখে তাকালো ঈশানের দিকে। ঈশান তার দিকে স্থির দৃষ্টিতে তাকানো। আপনিই খান। হা কর দেখি। হঠাৎ নিজের মুখের সামনে ভাতের লোকমা থেকে বাকহারা হয়ে গেল তিতির। চোখ বড় বড় করে ফেললো। ঈশান সুন্দর মতো ভাত মেখে ধরে আছে মুখের সামনে। হাঁটা করেছিস? আর একটু বড় করে কর, মুখে যেন দিতে পারি খাবারটা। আপনি, আমি। চুপ, হা কর। তিতির হা করে। ধীরে সুস্থে একের পর এক লোকমা তুলে দিচ্ছে ঈশান তার মুখে। তিতির রীতিমতো স্তম্ভিত, বাকরুদ্ধ। ঈশানের এই ব্যবহারের সাথে সে পরিচিত নয়, না তো আশা করে। হঠাৎ চোখে পানি চলে এলো। টইটুম্বুর পানির তুলে ঝাপসা হয়ে এলো আখিজোড়া। তাদের প্রথম রাতে ঈশানের বলা প্রতিটা কথাও কানে বেজে উঠল। এসব ভালোবাসা না, একদম নয়। ভালো তো ঈশান অন্য নারীকে বাসে। এসব কি তাহলে? এই যত্ন, এই মান অভিমান, অন্য পুরুষের ছোঁয়ায় এত জেলাসি। কেন এসব? অহংকার। দেওয়ান সাহেবের স্ত্রী। নিজে স্বীকৃতি না দিলেও সমাজ তো জানে। সেই অহংকার বোধ থেকে হয়তো। তিতিরের চোখ দুটো আচমকা কঠিন হয়ে আসে। মুখ সরিয়ে নেই। খাবো না, আপনি খেয়ে নিন। আচমকা এমন কঠিন গলায় চমকে উঠল ঈশান। দু চোখের মাঝে ভাঁজ পড়ল। চোখ সরু হয়ে এলো আরেকটু। তিতির অন্যদিকে ফেরে। এত যত্ন তার জন্য নয়। ঈশানের জীবনে সে কয়েকদিনের অতিথি। অতিথি নয়, বোঝা হইতো। এসব দয়া ছাড়া আর কিছু না। এসবে দুর্বল হলে চলবে কেন? বাঁকা চোখে তাকালো ঈশানের দিকে। বাঁকা হাসলো। মিথ্যা যত্নে অভ্যস্ত নই আমি। আমার জীবনে অনেক মানুষ এসেছে। সবার মন থেকে দেওয়া ভালোবাসায় অভ্যস্ত আমি। এসব করবেন না দয়া করে। সত্তর থেকে মিথ্যার ছলনা ভয়ঙ্কর। আপনি খেয়ে নিন। ঈশান চুপচাপ শুনল। তিতিরের অভিমান ধরতে না পারার মতো বোকা সে নয়। একদম নয়। আচ্ছা, তার বুকের বাঁ পাশে হঠাৎ এমন চিনচিন করে উঠল কেন? ভার লাগছে বাঁ পাশটা। সে কি বলে দেবে সবটা? কি বলবে এখনই? সে নিজেই তো নিশ্চিত নই। তাহলে? ঈশান দীর্ঘশ্বাস ফেলে। সে কি প্রেমে পড়ল এবার? ভালোবেসে ফেললো এই মেয়েটাকে? চোখ বুজে স্থির করে নিজেকে। সামান্য এই কয়টা দিনে কাউকে ভালোবাসা যায়? কই, রুষাকে তো এতগুলো বছরেও ভালোবেসে উঠতে পারেনি। এমন অনুভূতি কখনো হয়নি। তাহলে এই মেয়েটার কাছে আসলে তার এমন অবস্থা হয় কেন? এমন অভিমান করলে তার বুকটা জ্বলে কেন? ভালোবাসা বলে এটাকে? এই অনুভূতি প্রথম, নতুন, যা কেবল এই মেয়েটার কাছেই হয়। ঈশান এক হাতে গাল ধরে ঘুরিয়ে আনে তিতিরকে। হা কর। খাবো না বললাম তো। জোর করছেন কেন? খেয়েছি আমি। ভালোবেসে খাওয়ালে খাবি? বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে ওঠে তিতিরের শরীর। অবাকের চূড়ান্ত হয় সে। ঈশান দুই ভ্রু নাচায়। কি বললাম?
তিতির নিজের মনকে ৭-৫ বুঝালো, এহেন ছলনায় পা সে দেবে না, কখনো না। রুষা বোধহয় এমন আহ্লাদে অভ্যস্ত, তাই না? বারবার রুষাকে টানছিস কেন? কাউকে যদি টানার থাকে সে তো রুষাই। কবুল পড়লাম আমি আপনার নামে, বিয়ে নামক বৈধ কলঙ্ক মাখলাম আমি গায়ে। অথচ আপনাকে পেল সেই নারী, তাকে টানবো না মানে? বারবার একই কথায় ক্ষতবিক্ষত হচ্ছে ঈশানের বুকটা। হাত পা বাঁধা তার। না হলে মনের ভিতর এখন কি চলছে, মস্তিষ্ক তাকে যা করতে বলছে করে ফেলতো। সেদিন তো জ্ঞানী ছিল না মেয়েটা, তাই ওই পাতলা ঠোঁটজোড়া স্পর্শ করতে দুবার ভাবেনি। কিন্তু আজ ভাবতে হচ্ছে। চাইলেও আঁকড়ে ধরতে পারছে না ওই কমলার কুশের নেই গোলাপি উষ্ঠ। থামাতে পারছে না নিজের বুকের ঝড়। ঈশান আসার দেওয়ান এই প্রথম কারুর সামনে অসহায় বোধ করছে, যাকে কৈফিয়ত দিতে না পারার যন্ত্রণায় ছটফট করছে। তাও নাকি হাঁটুর বয়সী একটা মেয়ের। সাধারণ মেয়ে নয় এ। বিয়ে করা বউ, যাকে কিনা বিয়ের প্রথম রাতেই ডিভোর্স দেবে বলেছে। কথা বলিস না প্লিজ। ঈশানের বেকুল কণ্ঠে মুখ তুলে তাকায় তিতির। মায়া হচ্ছে তার, নিজের জন্য, সামনের মানুষটার জন্যও। ইস, কি সুন্দর একটা সংসার হতে পারতো তাদের। স্বপ্নের মতো। ওই সুদর্শন পুরুষটা একান্তই তার হতে পারতো, একদম ব্যক্তিগত। তিতির কথা বলে না, কাত হয়ে চাদর টেনে হাঁটু ভাঁজ করে শুয়ে পড়ে। ঈশান নিজের হাতে থাকা প্লেটে তিতিরের এঁটো খাবারটুকু খেয়ে শেষ করে। তিতিরের অবশ্য সেসব অদেখাই থাকে। ঈশান বেশ সময় নিয়ে বাকি কাজ সেরে বিছানায় আসে। পাশাপাশি শোয়ার সাহস করতে ইচ্ছেও হচ্ছে না, ভয় হচ্ছে। তবে কাছ থেকে মেয়েটার শরীরের মিষ্টি ঘ্রাণ নেওয়ার লোভটা সামলে উঠতে পারল না। নিঃশব্দে শুয়ে পড়ল তিতিরের পাশে। মেয়েটা কি ঘুমিয়ে গেছে? এই অবস্থায় কিভাবে কারুর ঘুম ধরতে পারে? তার তো ধরছে না। জ্বলন্ত আগুনের নেই পাশে, ঘুম ধরে না, পড়তে মন চায়। ঈশান কিন্তু মোটেই দূরত্ব রাখল না। বেশ খানিকটা ঘেঁষে আসতে ছিটকে আরো সরে যেতে গিয়ে প্রায় বিছানা থেকে পড়ে যাওয়ার অবস্থা। তিতির চেঁচিয়ে উঠতেই কোমর ধরে টেনে আনলো নিজের কাছে। বুকের সাথে এসে ঠেকলো তিতিরের নরম মুখখানা। নরম উষ্ণের ছুঁয়ে ছন্নছাড়া হলো হৃদয়। তিতির নড়াচড়া করছে না, পারছে না। শরীর অবশ হয়ে গেছে। কোমরে শক্ত হাতের স্পষ্ট। নাকে এসে লাগছে ঈশানের শরীরের কড়া পারফিউমের ঘ্রাণ। কই, এখন তো পারফিউম লাগাতে দেখলো না এখন। তিতির দুর্বল হয়ে যাওয়া শরীর সরিয়ে নিতে চাই। ঈশান ছাড়ে না। বুকটা ঠান্ডা করা দরকার। বুকের বাঁ পাশটায় চেপে ধরবে কি মেয়েটার মাথা, তাহলে শান্ত হবে কি বুকটা। তিতির ছটফটিয়ে উঠল। সরে যেতে চাই সে। তিতির খুব কষ্টে নিজের গলা কঠিন করলো। ছাড়ছেন না কেন? সরুন প্লিজ। একটু শান্ত হতে দে। এভাবে শান্ত হওয়া যায় না, সরুন। তুই কি করে বুঝলি যায় না? তিতির কি বলবে ভেবে পায় না। এমন বুকের মধ্যে জড়িয়ে রাখলে নিজেকে আটকানো যায়। আমি এসবে অভ্যস্ত নই। দয়া করে সরুন। আমিও অভ্যস্ত নই। মিথ্যেটা কি রোজকার স্বভাব? মিথ্যা মেনেই থাক কিছুক্ষণ। তিতিরের শরীর কাঁপছে। নারীসত্তা জেগে উঠেছে বহু আগেই। ঈশানের স্পর্শে পাগলপ্রায় লাগছে নিজেকে। চোখ বুজে আসে তার। তবে সায় দেয় না সেসবে। এক প্রকার জোর করে সরে আসে অনেকটা। যা করার করেছেন। আর আমাকে অসম্মানিত করবেন না, দোহাই লাগে আপনার। ঈশানের ভ্রু কুঞ্চিত হয়, তবে রাগ করে না। তিতিরের এ ধরনের কথা বলার যুক্তি অবশ্যই আছে। দায়ী সে নিজে। তিতির ছাড়িয়ে নিলে ছাড়িয়ে নিতে দেই, তবে সরে শুই না। তিতির রোবটের মতো সোজা হয়ে শুই। গলা অবধি চাদর টানা। কোনো রকমের নড়াচড়া করছে না। তিতির নিজের উপর বিরক্ত। বুকের হাতুড়ি পেটানো শব্দটা মনে হচ্ছে পুরো ঘরময় হচ্ছে। আর চোখে তাকালো ঈশানের দিকে। মাথা হাতের তালুতে ভর দিয়ে কাত হয়ে তার দিকে শুয়ে আছে। সরে সরছেন না কেন? এত বড় বিছানা। ঈশান হাসে, আচমকা। তিতিরের কানের কাছে মুখ নেই, হাসকি স্বরে বলে, সেদিন তো হুঁশে ছিলি না, আজ তো আছিস। কান দিয়ে গরম ধোঁয়া বের হয় তিতিরের। ঝাঁকি দিয়ে ওঠে শরীর। লজ্জায় রাঙা হয় দুধে আলতা মুখখানা। পাতলা ঠোঁটখানা দাঁতের দংশনে ক্ষতবিক্ষত হয়। দরকার হলে তেলাপোকার সাথে রাত কাটাবো, তবুও আপনার সাথে না। কাছে আসবেন না। ঈশান শটানে শুয়ে পড়ে। আফসোসের সুরে বলে, রুচি খারাপ। এত ড্রেসিং পুরুষ রেখে। ইস, আফসোস হচ্ছে তোর জন্য। তিতির লজ্জায় কিছু বলতে পারে না। এরই মধ্যে ঈশানের গলার স্বর আরো ধীর হয়। দ্বিগুণ মাতাল স্বরে বলে ওঠে, আজ আদর চাইতে পারিস। দিন দুনিয়া ভুলিয়ে আদর দেব। তিতির শুধু পারছে না এখান থেকে ছুটে দূরে পালিয়ে যেতে। ঈশানের একটা কথাও সে আর শুনতে পারছে না। কিছু করতে হচ্ছে না, কথাগুলো কানে আসতেই দুনিয়া ভুলিয়ে বসেছে সে। বুকের বাঁ পাশে
চেপে রেখে নিঃশব্দে শুয়ে আছে সে। সকাল হওয়াটা ভীষণ প্রয়োজন। রাত চোখের পলকে কেটে গেলে কেমন হতো? কেটে যাক রাতটা ১ সেকেন্ডে। ঈশানও চুপ এখন। ঘরের মধ্যেখানে পিনপতন নীরবতা বিরাজ করছে। কেউ কথা বলছে না। অথচ বাইরের ঝড়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নরনারীর বুকের ঝড়। গলা শুকিয়ে আসছে ঈশানের। অঙ্গপ্রত্যঙ্গগুলো চটফট করছে। বারবার কেউ একজন কানে কানে বলে যাচ্ছে, দখল করে নে নিজের জিনিস। তুরই তো সে। এত হিসেব নিকেশ কিসের? যা হওয়ার হবে। কিন্তু পারছে না ঈশান। বুকে পাথর চেপে পাশাপাশি শুয়ে দুজন। তিতির তিতির জেগে আছে, তবে জবাব দিল না। তাকালো স্বাভাবিকভাবে। ঘুমিয়েছিস? হুঁ। আমার উপর রেগে খুব? অধিকারবোধ ছাড়া রাগ অভিমান খাটে না। আছে তো অধিকারবোধ। কিসের? বউয়ের। তিতির কথা বলতে পারে না। হাজারটা কথা শোনাতে ইচ্ছে হয় তার, কিন্তু গলায় আটকে আসে। ভালো না বাসলে এসবের মানে কি? আমাকে দুর্বল করছেন কেন? ক্ষতি কি? অনেক ক্ষতি। আপনার আমার গন্তব্য আলাদা। খুব দ্রুত আলাদা পথে চলতে হবে আমাদের। আমাকে দুর্বল করে মায়ায় জড়াতে বাধ্য করবেন না। এর মধ্যেই যা হওয়ার হয়ে গেছে। আর সমস্যা বাড়াবেন না। এই সম্পর্ক থেকে দ্রুত মুক্তি দেব আমি আপনাকে। দম নিল তিতির। ঈশানের সাড়া না পেয়ে পাশে তাকাতেই রক্তবর্ণের চোখে দেখতে পেল তার দিকে তাকানো। আর কিছু বলতে যাওয়ার আগে নিজের উষ্ঠজোড়া দখলে গেল ঈশানের। এত চমকানো এ জীবনে চমকায়নি তিতির। দুজনের দৃষ্টি মিলিত হয়েছে। ঈশান এক হাতে তিতিরের চোখজোড়া বন্ধ করে দিল। তিতির ছটফট করতে থাকা হাতজোড়া এক হাতে পেঁচিয়ে মাথার উপর শক্ত করে চেপে ধরল। ঠোঁটজোড়ার উপর বোধহয় কাটাকুটি খেলতে ব্যস্ত ঈশান। শ্বাস নিতে পারছে না মেয়েটা। ঈশান নিতেই দিচ্ছে না। ক্রমাগত দলিত মলিত হচ্ছে নরম পাতলা ওষ্ঠজোড়া। আলতো চুমুর রেশ মাত্র নেই। কামড়ে ধরছে বারংবার। তারপর শুষে নিচ্ছে জায়গাটা। তিতির খেয়াল করলো নিজের শরীর নিজের সাথে বেইমানি করছে তার। সায় দিচ্ছে ঈশানের কাজে। নিয়ন্ত্রণ করতে পারছে না কিছু। ঈশান ১ সেকেন্ডের জন্য ছাড়লো। তিতির শ্বাসকষ্টের রোগীর মতো জোরে শ্বাস নিতে গিয়েও নিতে পারল না। আবার আক্রমণ করে বসলো ঈশান। আগের বারের চেয়ে দ্বিগুণ আক্রোশে। ছটফটে শরীর থামল তিতিরের। স্থির হলো। নিজের অজান্তে পাগলের মতো সাড়া দিয়ে ফেলল ঈশানের সাথে। যদিও ঈশানের গতির সাথে পেরে উঠছে না মেয়েটা। ঈশান মোটেই ভদ্রসভ্য আদর করছে না। শরীর থরথর করে কাঁপছে। ঈশানের হাতের স্পর্শ বেগতিক হলো এবার। তিতির খেয়াল করলো চাদরের নিচে তার ছোটখাটো শরীরের তোয়ালেখানা এরই মধ্যে সরিয়ে ফেলা হয়েছে। ঈশান এক প্রকার খামচে ধরল তিতিরের নরম লতানো কোমর। বিচরণ করতে শুরু করলো গোটা পেট। তিতির কাঁপছে। পা ছোড়াছুড়ি করছে এহেন স্পর্শে। আচমকা ঈশানের হাত উঠে এলো বক্ষজোড়ার উপর। বেঁকে উঠল গোটা শরীর। বিছানা থেকে কয়েক ইঞ্চি উঁচুতে উঠে গেল কোমরখানা। হাত বাড়িয়ে চেপে ধরল বিছানার চাদর। ঠোঁট ছেড়ে মুখ নামালো কণ্ঠদেশে। সেখানে চুমুর রেশ মাত্র টের পাচ্ছে না তিতির। কয়েক মিনিটের ব্যবধানে উপলব্ধি করলো গোটা গলা বুকের উপরের অংশ জ্বলে যাচ্ছে তার। দুজনেই হাঁপাচ্ছে পাগলের মতো। ঈশান নিয়ন্ত্রণে নেই। তিতিরও নেই। তবে ঈশান নিজের ঠোঁটে আরেকটু নিচে ছোঁয়াতেই চোখ খুলে ফেলল তিতির। কি ঘটাতে চাচ্ছে ভেবেই ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল ঈশানকে। ঈশান শুনতে চাচ্ছে না। পুনরায় হাত চেপে ধরতে গেলে আর্তনাদ করে উঠল তিতির। পিরিয়ড। ঈশান হুট করে থেমে গেল। মুখ তুলে তাকালো। তিতিরের চোখে পানি নিয়ে তাকিয়ে আছে তারই দিকে। আজ কয়দিন? তিতিরের লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। কাঁপা গলায় বলল, "৪ দিন।" ফুস করে শ্বাস ছাড়ল ঈশান। শরীরের ভার ছেড়ে দিল তিতিরের উপর। মাথা রাখল তিতিরের বুকে। চাদর দিয়ে ঢাকা। সে অবশ্য চাদরের বাইরে। অনুভব করল তিতিরের ঘোড়ার বেগে ছোটা হার্টবিট। নিজের অবস্থাও একই। হাঁপাচ্ছে দুজন। মাথাটা চেপে ধর তোর বুকে। প্লিজ তিতির, মরে যাচ্ছি। তিতির খুব করে চাইল সেটা না করতে। আত্মসম্মানের কাছে স্বচ্ছ থাকতে চাইলেও সম্ভব হলো না। নারীসত্বের টানে কাঁপা কাঁপা হাতটা গিয়ে রাখল ঈশানের মাথায়। ঈশান ততক্ষণে শক্ত হয়ে জড়িয়ে ধরেছে তিতিরের মেয়েধীন কোমর। তিতির শক্ত করে চেপে ধরল নিজের বুকে ঈশানকে। সত্যি শান্তি লাগছে। আচমকা কণ্ঠস্বর কেমন একটা শোনালো ঈশানের। অস্বাভাবিক হাসকি স্বরে বলল, আম নট টাচ এনি আদার উমেন বিফোর ইউ, তিতির। গড সোয়ার। তিতির চমকায় ঈশানের কথা শুনে। অন্য কোনো নারীকে এর আগে ছুঁইনি মানে কি? রুষা? জাস্ট কিপ সাইলেন্ট। আমার শরীরটা জ্বলছে। আজকে ধরা দিলি না তুই। জ্বলছে যাচ্ছি তিতির আমি। ধ্বংস হয়ে যাচ্ছি। কি করি বলতো? তোকে খুব দরকার ছিল আমার। আজকে পাগলের মতো আদর করতে ইচ্ছে করছে।
গোটা শরীর সাড়া দিচ্ছে, ফিল করতে পারছিস না? কিছু একটা অনুভব করতেই ঠাটিয়ে চোখ বন্ধ করে ফেলল। এমন পরিস্থিতি প্রথম, তার মস্তিষ্ক নিতে পারছে না। আপনি দয়া করে সরে যান, সম্ভব নয় কিছু। কিচ্ছু করব না। বুকে মাথা রাখতো আই। ঈশান এবার শটানে শুই, তিতিরকে ছাড়ে না। নগ্ন শরীরখানা চাদরের ভাঁজে সেভাবে জড়িয়ে আনে নিজের বুকে। তিতিরের মাথাটা চেপে রাখে তার বুকে। দেখলি কতটা চাইছি তোকে। ঈশানের বুকের ঝড় নিঃশব্দে শুনে গেল তিতির। তার কি এই মুহূর্তে নিজের উপর রাগ হওয়া উচিত নয়? সে পুরুষ তাকে মানেই না। বিয়ের প্রথম রাতে বিচ্ছেদ চাই, মুক্তি চাই। কোন আবেগে তার কাছে এভাবে ধরা দিচ্ছে সে? তার ওই বুকে শান্ত বিড়াল ছানার মতো পড়ে আছে। আজকে তার সমস্যাটা না থাকলে কি বাধা দিত ঈশানকে? বারবার নিজেকে বুঝিয়ে কি লাভ হচ্ছে? এই যেমন সব বুঝেও এই বুকটা ছেড়ে এক চুলও সরতে ইচ্ছে হচ্ছে না। ঈশান তার আধভেজা চুলে হাত বুলাতে ব্যস্ত। সে তার বৈধ পুরুষের উদাম বুকে মুখ গুজে পড়ে আছে। গোটা শরীরে একটা সুতোও নেই। ঈশান নিজের পায়ে আঁকড়ে ধরে আছে তিতিরের নরম মোমের মতো পাজোড়া। সে মোটেই ছাড়াতে ছোটাছুটি করছে না। কোথায় গেল তার আত্মসম্মান? আর তার এত বড় বড় কথা? কান্না পাচ্ছে তার। কঠিন বেড়াজালে আটকে গেছে সে। ঈশান তাকে ছেড়ে গেলে বাঁচতে পারবে সে? পারবে না, বোধহয়। তবে সে সেটা বুঝতে দিলে তবে তো হারিয়ে যাবে সে। ঈশান টেরও পাবে না। মনেই থাকবে না তিতির নামের কেউ তার জীবনে ছিল। অস্তিত্ব ছিল তার। খুব জলদি চলে যাবে। নিজে আরো নির্লজ্জ হয়ে সতীত্ব খোয়ানোর আগেই হারাবে। আজই শেষ এই প্রশ্রয়। এ ভুল আর দ্বিতীয়বার হবে না। কিছুতেই নয়। মুখ ঘষল উদাম বুকে। প্রাণ ভরে টেনে নিল ঈশানের শরীরের ঘ্রাণ। মাতাল হয়েছে সে। ঈশানের শক্ত হাতের ছোঁয়া তার সর্বাঙ্গে। ঈশান চোখ বুজে পড়ে আছে নিজেও। তিতিরকে নড়াচড়া করতে দিচ্ছে না। বারবার এ বড় কঠিন অত্যাচার। পুরুষ মানুষের জন্য তো আরো দ্বিগুণ। এ যন্ত্রণার শেষ কোথায়?